তো এই অবধি আমরা দেখেছি হারাকু যে পৃথিবীতে মারা যাওয়ার পর অন্য একটি দুনিয়াতে জন্মগ্রহণ করে, যেখানে গডের পাওয়ারের সাথে সে একটি ফার্মিং লাইফ কাটানোর সিদ্ধান্ত নেয়। তার ফার্মিং টুল দিয়ে যে কোনো কাজ খুব সহজেই করা যায় এবং এটা দিয়ে রোপণ করা ফসল অনেক তাড়াতাড়ি বড় হয়। বাট ধীরে ধীরে হারাকুর জীবন বদলাতে শুরু করে। 1, 2, 3 করে তার ফার্মের জনসংখ্যা অনেক বেড়ে যায় এবং একটা সময় তার এই ছোট্ট ফার্ম একটা গ্রামে পরিণত হয়। বাট হারাকু তার পাওয়ার সম্পর্কে সেদিন জানতে পারে যেদিন সে একটা ওয়াইভেনকে একটা অ্যাটাকে মেরে ফেলে। 35 বছরের বাজে জীবন আর 5 বছর ক্যান্সারে সাফার করার পর ফাইনালি হিরাকুর জীবনের বাতি নিভে যায়। তার আত্মা হেভেনলি টাইমে প্রবেশ করে। সেখানে পৃথিবীর গড তাকে এত বাজে জীবন দেওয়ার জন্য তার কাছে ক্ষমা চায় আর এই ভুলের জন্য তাকে একটি হেলদি বডি দিয়ে অন্য একটি দুনিয়াতে রিইনকার্নেট করার অফার জানায়। গড বলে, তোমার নতুন জীবনে তোমার কোনো স্পেশাল রিকোয়েস্ট আছে? তুমি যেটা চাও আমি তোমাকে সেটা বানাতে পারি। আর হিরাকু জানায় মৃত্যুর আগে যদি সে কিছু হতে চেয়ে থাকে, এটা হচ্ছে একটি শূন্য এলাকায় বসবাস আর ফার্মিং করা, যেখানে খুব বেশি একটা মানুষ যায় না। কারণ মৃত্যুর আগে টিভিতে সে সেলিব্রিটিদের ফার্মিং করা দেখেছিল, এমন একটি জীবন যেটা সে ফার্মিং করে কাটাবে। গড একটু ভাবার পর গড অফ এগ্রিকালচারকে কল করে আর কথা শেষে হিরাকুকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র অলমাইটি ফার্মিং টুল গ্র্যান্ড করে রিইনকার্নেট করে দেয়। হিরাকুর হুঁশ ফিরে একটি জঙ্গলের মাঝে, আশপাশে জঙ্গল ছাড়া আর কিছুই নেই এবং যখনই সে অলমাইটি ফার্মিং টুলের কথা ভাবে ওটা তার হাতে চলে আসে। হিরাকু বলে, গড আমাকে আমার ইচ্ছে মতো একটি জীবন দিয়েছে, আমি একটি জঙ্গলের মাঝখানে, কিন্তু কিছুই করার নেই, আমি তো গডের কাছে এমনটাই চেয়েছিলাম, কিন্তু একটু বেশি হয়ে গেছে। বাট সে খেয়াল করে তার শরীরে আর কোনো ব্যথা নেই। সে 5 বছর পর নিজের শরীরকে ইচ্ছে মতো মুভ করতে পারছে। সে অলমাইটি টুল দিয়ে মাটি কাটতে শুরু করে জমিনকে ফসল রোপণের উপযোগী করার জন্য। আর সে খেয়াল করে অলমাইটি ফার্মিং টুল ইউজ করলে সে একদমই টায়ার্ড ফিল করে না। কিন্তু তখনই তার মনে পড়ে এভাবে কাজ করলে হবে না, তার নিজের ক্যাম্প তৈরি করার জন্য এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে যেখানে পানি থাকবে আর একটু খোলা জায়গা, আর জঙ্গলে তো ভয়ঙ্কর প্রাণী থাকবেই, তো আমার আগে ক্যাম্পিং এর জায়গা বের করা উচিত। সে পুরো জঙ্গল স্ক্যান করে আর জঙ্গলের যে সবচেয়ে বড় গাছ ছিল ওখানে গিয়ে নিজের ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়, এটাই আমার ঘর হবে। চারপাশে সে পানির কোনো সাইন পায় না, তো সে ঠিক করে সে একটি কূপ তৈরি করবে। তো সে পৃথিবীর একটি ট্যাকটিক ইউজ করার চেষ্টা করে, কিন্তু এটা কাজ করে না। ছাড়ো, সে তার ফার্মিং টুলকে ডাকে আর যখন এটাকে শাবেল হতে বলে এটা শাবেল হয়ে যায়। আর এটা দিয়ে কিছুক্ষণ গর্ত করার পরেই সে পানির সন্ধান পেয়ে যায়। পানির জায়গা ঠিক করার পর সে তার গাছের চারপাশ পরিষ্কার করতে শুরু করে যেখানে সে কাল্টিভেট করবে। আর হারাকু রিয়েলাইজ করে অলমাইটি টুল যদিও হ্যান্ডি টুলে বদলাতে পারে, কিন্তু এটা কোনো কমপ্লিকেটেড মেশিনে বদলাতে পারে না। চারপাশ যত সম্ভব পরিষ্কার করা শেষে হারাকু রিয়েলাইজ করে তাকে না চাইতেও আশপাশের কিছু গাছপালা কাটতে হবে। আর এটা কাটার জন্য আমি আমার অলমাইটি টুলকে প্রথমে একটি এক্সে বদলাবো, মানে কুড়ালে, আর আমার পৃথিবী নলেজ অনুসারে এক সাইড কাটার পর অন্য সাইড দিয়ে শেষ করতে হবে। কিন্তু যখনই হারাকু তার প্রথম কোপ মারে, Here we go! এটা কোনো কুড়াল না, এটা একটা কিলিং মেশিন। পুরো গাছটা এক কোপে পড়ে যায় আর তাকে গাছের তলে ভর্তা হওয়া থেকে বাঁচতে হয়। বাট এটা তার ভালো লাগে। এখন গাছটাকে কাজে লাগানোর পালা। সে অলমাইটি টুলকে একটি অস্ত্র তৈরি করে নেয় এবং যখনই সে এটা গাছের উপর ট্রাই করে, এটা গাছকে বাটারের মতো কাটছে। আর যে হুকের মতো জিনিসটা দিয়ে আমি গাছ টানছি, জানি না এটাকে কি বলে, কিন্তু এটা দিয়ে আমি একটা গাছ টানতে পারছি। আর কিছুক্ষণের মধ্যে আমি অনেকগুলো উড ব্লক বানিয়ে ফেলি। আর এতে এত মজা যেন আমি কোনো ফার্মিং গেম খেলছি। গেমের মধ্যে তো গাছ কাটার পর কি ছোট ঘর বানাতে হয়, কিন্তু মনে হয় না আমি এটা করতে পারবো। আমার কাছে কোনো গ্লু বা নিডল কিছু নেই। আর তখনই সে খেয়াল করে কাজ করতে সে এত মজা পাচ্ছিল, দিন কখন চলে গেছে সে খেয়ালই করেনি। তাকে আগুন জ্বালাতে হবে। সে অলমাইটি টুল দিয়ে আগুন তৈরি করার চেষ্টা করে, কিন্তু এটা কাজ করে না। তখনই সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু এতক্ষণে সূর্য ডুবে গেছে। আর শেষে রাতের ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাকে আমার প্রিয় গাছের মধ্যে একটি ছিদ্র করতে হয়েছে। আর সারা রাত সে কিছু বেসিক বাসনপাত্র তৈরি করতে কাটায়। আর একটা কথা, আমি ভেবেছিলাম আমি রাতে অন্ধকারে কিচ্ছু দেখবো না, কিন্তু এই নতুন শৈলী আমি রাতে অন্ধকারে ভালোই দেখতে পাই। সকালে ওঠার পর আমি প্রথমে কূপ থেকে পানি খাই আর এরপর আমার আগুন সিকিউর করি যাতে কালকের ভুল আর না হয়, এবং দিনের প্রায় অর্ধেক আমার আশপাশের গাছপালাগুলো পরিষ্কার করতে কাটাই। যদিও আমার ফার্মিং টুল ইউজ করে কাজ করতে আমার বেশি কষ্ট হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে হলেও আমার হালকা ক্ষুধা আর ক্লান্তি অবশ্যই লাগছে। মানে আমি ইনভিজিবল তো না, এখন হয়তো আমার আশপাশে ঘুরে একটু শিকার করার চেষ্টা করা উচিত। আর তখনই একটি হর্ন র্যাবিট ওর উপরে অ্যাটাক করে, যেটাকে সে ফার্মিং টুল দিয়ে এক কোপেই মেরে ফেলে আর ওটাকে ভুনা করে খায়। ওটার মাথা দিয়ে আমি জমির জন্য স্বাদ তৈরি করি, কিন্তু ওটার মাংস বেশি ভালো না। খাবার শেষে আমার এগুলোকে বের করার কথা মনে পড়লো, আর এর জন্য আমি একটি ইনোভেটিভ টয়লেটও বানিয়ে নিয়েছি। অ্যান্ড যদিও আমি জঙ্গলে, তবুও আমার হালকা প্রাইভেসির দরকার। এরপর সে জমিনে চাষের জন্য জমির মাটি কাটতে শুরু করে, এটা ভাবতে ভাবতে যে সে তার জমিনে কি রোপণ করবে। আর যতক্ষণে তার কাজ শেষ হয় এতক্ষণে সন্ধ্যা হয়ে গেছে।
বাট হিরাকু রিয়েলাইজ করে তার কাছে রোপণ করার জন্য কোনো চারা নেই, কাল হয়তো তাকে জঙ্গলে খুঁজতে বের হতে হবে। কিন্তু যখনই সকালে হারাকুর ঘুম ভাঙে সে অবাক হয়ে যায়, কারণ কাল যতটুকু জমিনে সে কাল্টিভেট করেছিল ওখানে চারা উঠে গেছে। সে বুঝতেই পারছে না জমিনে কিছু না থাকা সত্ত্বেও কিভাবে চারা বের হচ্ছে, আর তার মনে হয় এটাও তার অলমাইটি টুলের পাওয়ার। তখনই আমি রিয়েলাইজ করি আমার জঙ্গলের প্রাণীদের থেকে প্রোটেকশনের দরকার। তো আমি যে উডেন ব্লকগুলো ছিল ওগুলো দিয়ে একটি দেওয়াল বানাতে শুরু করি আর ওটার সামনে গর্ত করে দিই। আর কয়েকদিনের মধ্যেই আমার এই কাজ শেষ হয়ে যায়। হয়তো এটা আমাকে জঙ্গলের ছোট প্রাণীগুলো থেকে সেফ রাখবে। আর এই কয়েকদিনের মধ্যে আমার জমিনের চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে, আর দেখে যা মনে হচ্ছে এগুলো পৃথিবীর থেকে অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে। এটাও হয়তো ফার্মিং টুলের কারণে। অলমাইটি টুল দিয়ে সে কাঠ বানিয়েছে, আর কাজ শেষে যে কাঠগুলো বেঁচে গিয়েছিল এগুলো দিয়ে আমি একটি ছোট্ট ঘর তৈরি করি। আর হয়তো আমার সিভিলাইজ গ্রাম এখান থেকেই শুরু। হারাকু কয়েকদিন ধরেই তার গ্রামকে বড় করতে কাটায়, আর কয়েকদিন তার এরিয়া বড় করার কাজ করা শেষে হঠাৎ একদিন ফার্মের পাশে সে দুটি কুকুরকে দেখতে পায়। এরা হয়তো অন্য কুকুরদের সাথে ফাইট করেছে, আর হারাকু ওদের ওর ফার্মে নিয়ে আসে। আর কয়েকদিন আগে সে যে ওয়াইল্ড বোরকে শিকার করেছিল ওটার মাংস খেতে দেয়, এবং সে নোটিস করে ওদের মধ্যে একটি হয়তো প্রেগনেন্ট। হারাকু ভাবে ছোটবেলায় আমি চাইতাম আমার এরকম একটি কুকুর থাকুক, হয়তো আমি এখানে এদেরকে হেল্প করে শখ পূরণ করতে পারবো। আর দেখে মনে হয় কুকুরটি প্রবলেম হচ্ছে, তো এই জন্য হারাকু তার ছোট্ট ঘরটিকে ওদের জন্য ছেড়ে দেয়। আর রাতে ঠান্ডা থেকে বাঁচার জন্য সে ওদের ঘরের সামনে আগুনও জ্বালিয়ে দেয়। এ চিন্তায় আমি সারা রাত ঘুমাতে পারিনি। আর পরের দিন সকালে যখন আমি ওদের কাছে যাই ওরা 4টি বাচ্চা জন্ম দিয়েছে। আর এই সুযোগে আমি বোরের সবচেয়ে টেস্টি যে পার্টটা ছিল ওটা ওদের খেতে দিই। কয়েকদিন এভাবেই কেটে যায়। কুকুরগুলো আমার ঘর আর ছাড়েনি, তো আমাকে নিজের জন্য আরো একটি ঘর বানাতে হয়। যতদিনে উলফের বাচ্চাগুলো হাঁটতে শিখেছে আমার ফার্ম থেকেও ফসল আসা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে টমেটো। হয়তো আমার এগুলো চারপাশে সাপোর্ট দেওয়ার দরকার ছিল। দেখতে যদি এগুলো পৃথিবীর থেকে ছোট মনে হচ্ছিল, কিন্তু এগুলো নিশ্চিত টমেটোই। কয়েকদিনের মধ্যেই কুকুরগুলো হান্টিং শুরু করে আর আমাদের ঘরকে প্রোটেক্টও করে। যাই হোক, যেহেতু ওদেরকে শুধু কুকুর বলতে আমার প্রবলেম হচ্ছিল, তো আমি ওদেরকে নাম দিই। ছেলেটির নাম কুরো আর মেয়েটির নাম ইউকি। বাকিগুলোর জন্য আমার কাছে সাবটাইটেল নাই। আর আমি আগে কখনো ভাবিনি যে কুকুররা সবজি খেতে পারে, আর ওদের সবজি খাওয়া এনজয় করা দেখে এটা আমাকে মোটিভেট করে। আর ধীরে ধীরে আমার ফার্মিং স্কিলও ইমপ্রুভ হতে শুরু করে। কিন্তু এত তাড়া নেই, আমাকে আরো ইমপ্রুভ করতে হবে। এদিকে গডকে দেখা যায় যে হারাকুর উপর নজর রাখছে। যে আমাদের বলছিল সে হারাকুকে ভুল করে এত খারাপ জীবন দেওয়ার জন্য তাকে অন্য একটি দুনিয়ার রিইনকার্নেট করেছে, কিন্তু সে ভুলে তাকে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছে যাকে ফরেস্ট অফ ডেথ বলে। ওখানে কোনো মানুষ বাঁচতে পারে না। আর সে ভাবে যদি সে আবার মারা যায় তাহলে সে আবার ক্ষমা চেয়ে তাকে রিইনকার্নেট করে দেবে। আর সিউসি এখানে তার অলমাইটি টুলের সব সিক্রেট জেনে গেছে। সে তার জমিনের সবজি দেখে বুঝতে পারে এখান থেকে সেই ফসল বের হয়েছে যেগুলোর কথা সে মাটি কাটার সময় ভাবছিল। যেমন মাটি কাটার সময় যদি আমি পটেটো গাছের কথা ভাবি তাহলে পটেটো গাছে উঠবে। আর আরো আছে, আমার অলমাইটি টুল দিয়ে আমি যে ফসলের রোপণ করি ওটা নর্মালের থেকে কয়েক গুণ দ্রুত বড় হয়। আর গড তাকে এত ভালো পাওয়ার আর নতুন জীবন দেওয়ার জন্য হেরাকু শুকরিয়া স্বরূপ ওদের দুটি মূর্তি তৈরি করে। কিন্তু কয়েকদিন কাটার পরে হেরাকু রিয়েলাইজ করে তার খাবারের টেস্ট একদমই নেই। সে যেটাই খাচ্ছে ওগুলোর টেস্ট একদমই ভালো না, কারণ সে শুধু সিদ্ধ করে খাচ্ছে। তার কাছে কোনো মশলা নেই। যদি আমার কাছে কিছু লবণ থাকতো তাহলেও হতো। এবং মুখে স্বাদ বদলানোর জন্য আমি কিছু ফল গাছ রোপণ করি, কিন্তু এগুলো বড় হতে হয়তো অনেক সময় লাগবে। আমাকে একটু ধৈর্য ধরতে হবে। এভাবেই আর কয়েকদিন কাটে আর হারাকু রিয়েলাইজ করে তার কুকুরদের শিং বের হচ্ছে। এই দুনিয়ার কুকুরদের হয়তো শিং থাকে। কুকুর থাকাতে আমার আরো একটা সুবিধা হয়, কুকুরের সাহায্যে আমি পুরো জঙ্গলে ঘুরতে পারি। আমরা জঙ্গলের যত গভীরে যাই না কেন পুরো ফার্মের রাস্তা হারায় না। আর এর সাহায্যে আমি জঙ্গলে খুঁজতে খুঁজতে একটি ঝর্ণাও খুঁজে পাই। এটা আমাদের ওয়াটার সোর্স হিসেবে কাজ করবে। আমি নদীর ঝর্ণার থেকে একটি পানির লাইন বানাতে পারি। ডিস্টেন্সটা 30 মিনিটের হাঁটা পথ, তো আমাকে অনেক লম্বা ড্রেন খোদাই করতে হবে। পানির কাছে আমার অনেক সময় কাটাতে হতে পারে, তো এই জন্য আমি ওখানে একটি টয়লেটও বানিয়ে ফেলি। আর অলমাইটি টুলিস্কো দৌড়ালে আমাকে বেশি কষ্ট করতে হয় না। আর কুরো এই জার্নিতে অনেক মজা পায়। হেরাকু ফার্মে ফিরে আসে আর প্রয়োজন অনুসারে সে নতুন নতুন ফসল লাগাতে শুরু করে। সরিষা গাছ, হুইট আর সুগার ক্যান। এভাবেই মাস পার হতে থাকে। হারাকু এখন টাইমের হিসাব হারিয়ে ফেলছে এবং উইন্টার আসার সময় হয়ে গেছে। তাকে উইন্টারের জন্য প্রস্তুতি নিতে হবে, যেমন ঘরকে উইন্ড প্রুফ করা, খাবার স্টোর করা, আর স্পেশালি তাকে নিজেকে গরম রাখার প্রস্তুতি নিতে হবে। বাট একদিন হঠাৎই কুরু একটি মনস্টারকে নিয়ে হাজির হয়, একটা বিশাল স্পাইডার। এটা তার জাল দিয়ে হাই কোয়ালিটির সিল্ক কাপড় বানাতে পারে উইথ ডিটেল এমব্রয়ডারি, একটু বেশি হাই কোয়ালিটির। আর এই স্পাইডার হয় আমাদের 3rd ফার্ম মেম্বার, বাচ্চাগুলো বাদে। আর এরপর থেকে স্পাইডারটি আমাদের ফার্মে বসবাস করে ওই বিশাল গাছগুলোর উপরে, এবং ওর ফেভারিট ফুড হচ্ছে আলু। আর আলুর বদলে ও আমাকে বিভিন্ন গরম কাপড়, তোশক ইত্যাদি দিতে থাকে। আর ওকে আমি নাম দিই জাবুটো।
শীতকাল চলে আসে, কিন্তু আমার বেশি কষ্ট হচ্ছিল না। জাবুতনের সাহায্যে আমার গরম কাপড়ের ব্যবস্থা হয়েছে, আর উইন্টারের যে প্রিপারেশন আমি নিয়েছি এগুলো আমাকে অনেক হেল্প করছে। কুকুররা আমার কাছেই আছে, কিন্তু জাবুতন আর খাবারের জন্য নামেনি। ও হয়তো হাইবারনেট করছে, কিন্তু এখানে এসে যত আরামেই বসবাস করুক না কেন, হারাকু এখন একা ফিল করে। সে হয়তো মানুষদের সাথে কথা বলাও ভুলে যাবে। লম্বা শীত কাটানোর পর বসন্ত ফিরে আসে, আর কুকুরের বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে এবং ওরা সবাই আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু কয়েকদিন পরেই তারা নিজেদের পার্টনার নিয়ে ফিরে আসে। হয়তো এই জন্য তাদেরকে ফাইটও করতে হয়েছে, কিন্তু এটাই সারপ্রাইজ না। জাবুতনও হাইবারনেশন থেকে বেরিয়ে আসে, আর তারও অনেকগুলো বাচ্চা হয়েছে। আর যেহেতু হারাকুর পরিবার বড় হচ্ছে, সে আরো বেশি বেশি ফার্মল্যান্ড বানাতে শুরু করে। কিন্তু ওদের জন্য কাজ করতে আমার কষ্ট হয় না, এরা উল্টো আমাকে মোটিভেট করে। বাট হঠাৎই জাবুতন অ্যালার্ম বাজাতে শুরু করে, কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। কুরু আর হারাকু দুজনেই শব্দ আসার জায়গার দিকে যায়। তারা সিলভার হেয়ারের একটি এলফকে দেখতে পায়। হারাকুর সব মনস্টাররাই ওর উপর খেপে ওঠে এবং মেয়েটি এখানে ভয় পেয়ে ওর কাছে সাহায্য চাইছিল। কিন্তু কুরু যখনই মেয়েটিকে কভার করার জন্য তার কাছে যায়, সেই মেয়েটির ফাঁদে পড়ে। ও লাফ দিয়ে ওর গলায় কামড় বসায় আর ও রক্ত খেতে শুরু করে, আর সে একটি সুন্দরী অ্যাডাল্ট ভ্যাম্পায়ারে বদলে যায়। হারাকু বুঝতে পারে না এখনই এখানে কি হলো। তখনই উলফরা মেয়েটির উপর অ্যাটাক করে, তার মালিককে কামড় দিয়েছে এবং ওর ভালো করে ধোলাই করে দেয়। হারাকু ওদেরকে থামায়, আর মেয়েটি আবার তার ছোট ফর্মে চলে আসে। সে জানতে চায় সে কি তার কোনো এনিমি কিনা। তুমি কি আমাদের এখানে ক্ষতি করতে এসেছো? আর মেয়েটি এখানে উল্টো ওকে ধমকাতে শুরু করে, আমি এখানে তোমার কোনো ক্ষতি করতে আসিনি, তোমার কুকুরদের দিয়ে আমাকে মারা বন্ধ করো, কিন্তু তুমি এখনই আমার রক্ত খেলে। মেয়েটি ওকে বোঝায় এই সব ওর কুকুরের জন্য। সে যখন এখান দিয়ে যাচ্ছিল, তার কুকুরের উপর অ্যাটাক করে। এর ফলে সে ছোট হয়ে যায় এবং নিজের হালকা শক্তি ফিরে পেয়ে এখান থেকে যাতে সে পালাতে পারে, এজন্যই সে ওর একটু রক্ত খেয়েছিল। হারাকুর মেয়েটির জন্য খারাপ লাগে, আর সে মেয়েটিকে তার রক্ত খাওয়ার অফার করে। হারাকু বলে ও একটু বেশি খাচ্ছে, কিন্তু এতে আমার বেশি কষ্ট হচ্ছে না, হয়তো এটা গডের হেলদি বডির ব্লেসিং এর জন্য। আর কিছুক্ষণের মধ্যে মেয়েটি আবার বড় হয়ে যায়। তোমার রক্ত অনেক টেস্টি, তোমার শরীরের রক্তের মতো রক্ত আমি জীবনে খাইনি। হারাকু নিজের হাঁটুতে আরো একটু চাপ দেয়, আর তার মনে পড়ে মেয়েটি একবারে আরো বড় হয়েছিল, কিন্তু এখন তো ছোটই মনে হচ্ছে। আর মেয়েটি ওকে বোঝায় যদি সে তার বেশি রক্ত খায় তার লাইফ ডেঞ্জারে পড়তে পারে। কিন্তু হারাকু ওর আরো রক্ত খেতে বলে, কারণ সে ওকে বড়ই দেখতে চায়। সে ভ্যাম্পায়ার মেয়েটিকে তার ফার্মে নিয়ে আসে, আর যখন সে হারাকুর জমিনের ফসল দেখে, সে একটাকেও চিনতে পারে না। এই ফসলগুলো এই দুনিয়াতে নেই, এবং যখনই সেগুলো টেস্ট করে তার কাছে এগুলো অনেক ভালো লাগে। কিন্তু হারাকু এতে খুশি ছিল, সে 1 বছর পর কোনো রিয়েল পার্সনের সাথে কথা বলতে পারছে, এবং তারা পুরো দিনটা একসাথে এনজয় করে। রাতে মেয়েটি হারাকুকে তার সম্পর্কে সবকিছু বলে। তার নাম লুলু লাসি। সে ওষুধের উপর রিসার্চ করে এবং সেখানে পালিয়ে এসেছে কারণ কিছু নোবেল তার রিসার্চ চুরি করার চেষ্টা করেছিল, এবং সে হারাকুর কাছে অনুমতি চায় সে মাঝে মাঝে হারাকুর ফার্মে ঘুরে যেতে পারবে কিনা। কিন্তু হারাকুর কাছে অন্য প্ল্যান আছে। তুমি কি আমার সাথে এখানে বসবাস শুরু করবে? আমি চাই তুমি আমার সাথে সারা জীবন থাকো। আর যখনই মেয়েটি কিছু বলার চেষ্টা করে, হারাকু পুরো শুয়ে পড়ে। আসলে লুলুয়া ভাবে হারাকু এখানে তাকে ম্যারেজ প্রপোজ করেছে, আর সে বুঝতেই পারছে না সে হঠাৎ করে কি অ্যান্সার দেবে। আমাদের আজকে দেখা হয়েছে আর তুমি আমাকে বিয়ের প্রপোজ করছো, তো আমি কি অ্যান্সার দিই? মেয়েটি থাকতে রাজি হয়ে যায়, আমি এখানে থাকতে পারি। আর যখন হারাকু রিয়েলাইজ করে তার অফার বিয়ের মতোই শোনাচ্ছে, এবার সেও লজ্জা পেয়ে যায়। আসলে সে ভাবছিল মেয়েটিকে এখানে থাকতে বলবে, কিন্তু যখন মেয়েটি এটাই ভাবছে সে ডিনাই করে না, আর তারা বিয়ের জন্য রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা হারাকু তার ফার্মের কাজ করছিল, তখনই তার ওয়াইফ এসে তাকে গ্রিটিংস করে এবং 42 বছর বয়সে 18 বছর শরীরে আমাদের হিরো প্রথমবার ওয়াইফের গুড মর্নিং এনজয় করে। কিন্তু হারাকু খেয়াল করে লুলা ছোট হয়ে আছে, আর যখন সে এর কারণ জিজ্ঞেস করে সে জানায় এটা তার প্রোটেকশনের জন্য। সে যদি বাচ্চা হয়ে থাকে তাহলে হারাকুকে টাচ করবে না, এক্স্যাক্টলি এটাই বলে। আর তারা এখানে তাদের নতুন ফার্মিং নিয়ে অনেক কথাবার্তা বলে। সে এখন একটি নতুন ডিশ মিষ্টি আলু তৈরি করার চেষ্টা করছে। ও হ্যাঁ, আর তুমি হচ্ছে আমার প্রথম ভিলেজার। এদিকে আমাদের একটি মেয়েকে দেখানো হয় যে ফরেস্ট অফ ডেটে যাওয়ার কথা বলছে, সে কাউকে ধরতে বের হয়েছে, আর এটা ওই জঙ্গল যেখানে আমাদের হিরো থাকে। পরের দিন সকালবেলা লুলা তার ম্যাজিক দিয়ে গ্রামের সবগুলো ঘরে লাইট লাগিয়ে দেয়, কিন্তু হারাকু এই প্রথম ম্যাজিক দেখছে, তো সে অনেক এক্সাইটেড এবং লুলা জানায় তার দুনিয়ার সবাই এটা করতে পারে। হারাকু সকালে খাবার তৈরি করে, কিন্তু লুনা জিজ্ঞেস করে তুমি খাবারে লবণ দিচ্ছ না কেন, এবং যখন হারাকু জানায় সে লবণ খুঁজেই পাচ্ছে না, লুনা এটা শুনে অবাক হয়। আর হারাকু বুঝতে পারে না সে এরকম হতাশ হয়ে কেন তাকাচ্ছে। আর লুনা দেখায় তাদের দুনিয়াতে মাটির এক স্তর নিচে লবণ থাকে, তুমি গর্ত খোঁড়ার সময় খেয়াল করনি? এভাবেই আরো কয়েকদিন সময় কাটে। আর হ্যাঁ, হারাকু জানায় সে আমাদের দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিস চা পাতার গাছ তৈরি করেছে, আর এখন সে চাও খেতে পারবে। আমার এটাই দরকার ছিল। কিন্তু তখনই জাবুতান আবারও অ্যালার্মটি বাজায়, এবং যখন হারাকু আর লুডা ওখানে পৌঁছায়, হারাকুর মনে হয় সে ডেজাভু দেখছে। এই ঘটনা তার সাথে আগেও ঘটেছে। কুকুরগুলো আবার কোনো বেচারা মেয়েকে ধরে মাইর দিছে। মেয়েটি জানায় সে একজন এঞ্জেল, আর যখনই লুলু ওকে দেখে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাট যখনই মেয়েটি লুলুর উপর চিৎকার করে, কুকুরগুলো ওকে আবার মাইর দেয়।
জানা যায় মেয়েটি এখানে লুলুকেই ধরতে এসেছে এবং তারা দুজনে এখানে কুকুরের কাছে মার খাওয়ার কথা বলে ডিপ্রেশন হয়ে যায়। এদের উপর কোনো স্পেল কাজ করে না, এদের সাথে ফাইটেও পারা যায় না। এবং যখন পরি লুলুকে হারাকুর কথা জিজ্ঞেস করে, লুলু জানায় এ হচ্ছে আমার হাজবেন্ড। আর হাজবেন্ড কথা বলে আমাদের লাল টমেটো লাল হয়ে আছে। হারাকু তার পরিচয় দেয় আর মেয়েটি তার পরিচয় দেয়, তার নাম টিয়া এবং সে একজন এঞ্জেল। আর সে লুলুকে ধরতে এসেছে কারণ তার মাথার উপর অনেক বড় বাউন্টি আছে। আর এই বাউন্টির কারণ হচ্ছে লুলু বিভিন্ন সময় বিভিন্ন এক্সপেরিমেন্ট করে আর ওর এক্সপেরিমেন্টে মাঝে মাঝে কিংডম উঠতে থাকে। কিন্তু লুলু এখানে তার কথা কেটে টিয়াকে বলে, এক কাজ করো, তুমি আমাদের সাথে থাকতে শুরু করো। আর সে ওকে হারাকুর ফার্ম দেখাতে নিয়ে যায়, তারা কি কি সবজি উৎপাদন করে, এটা এই ক্ষেত, ওটা ওই ক্ষেত, আর এটা জাবুতন। আর সে অজ্ঞান হয়ে যায় কারণ জাবুতনও একটি লেজেন্ডারি পাওয়ারফুল মনস্টার। হারাকু লুলাকে তার ফার্মের ক্যাবেজ খেতে দেয় এবং এটা লুলার কাছে অনেক ভালো লাগে কারণ এই দুনিয়াতে ক্যাবেজ নেই। তারা তিনজন সারাদিন ফার্মে কাজ করে এবং যখন বিকালে পরিষ্কার হওয়ার কথা আসে, হারাকু দেখে ওরা ম্যাজিক ইউজ করে পরিষ্কার হচ্ছে এবং ওর হিংসা হয় কারণ সে ম্যাজিক ইউজ করতে পারে না, তাকে আমাদের মতোই গোসল করতে হয় সপ্তাহে একবার। ঘরের মধ্যে তারা লুলাকে প্রথমবার স্ট্রবেরি খাওয়ায়, এটাও সে প্রথমবার দেখেছে আর তার এটা অনেক ভালো লাগে। আর লু এই সুযোগে তাদেরকে আবারও তাদের সাথে থাকার কথা বলে কারণ একা সে সবকিছু সামলাতে পারবে না। অ্যান্ড দে স্টার্ট লিভিং টুগেদার। তারা হারাকুকে তাদের ম্যাজিক দিয়েও ব্যারিয়ার বানাতে সাহায্য করে, তাদের নতুন জীবনের সূচনা। টিয়া লুলুর সাহায্যে হারাকুর কাজ এখন অনেক সহজ হয়ে গেছে কারণ তারা ম্যাজিক ইউজ করতে পারে। টিয়া হারাকুকে তাদের স্ট্রবেরি ক্ষেত বাড়াতে বলে কারণ তার স্ট্রবেরি অনেক বেশি পছন্দ। কিন্তু হারাকু জানায় আমাদের অনেক ফসল আছে আর তিনজনের পক্ষে এর থেকে বেশি জমিন সামলানো সম্ভব না। এবং টিয়া কিছু একটা ভাবে। হাঁটতে হাঁটতে হারাকু খেয়াল করে কুকুর বাচ্চাদেরও বাচ্চা হয়েছে, এখন তার ফার্ম ওদের জন্য ছোট হয়ে যাবে। তো সে ডিসাইড করে তার ফার্মের পাশে সে ওদের জন্য একটি জায়গা তৈরি করে দেবে। আর যখনই তার কুকুরদের জন্য ঘর বানানো শেষ হয়, সে নোটিস করে জাবুতিনের বাচ্চারা ওকে গুড বাই করে ওখান থেকে চলে যাচ্ছে এবং হারাকু এখানে বুঝতেই পারছে না সে কুকুর বংশদের নাম কিভাবে দেবে। তখনই টিও এসে জানায় সে একটু বাইরে যাবে আর কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। আর মুহূর্তের মধ্যে চিয়াশুর ঘর খালি। সিন শিফট হয়, কয়েকদিন পরেই টিয়া ফিরে আসে আর সে নিজের সাথে 10-12টা মেয়ে নিয়ে এসেছে। তারা সবাই হাই এলফ আর ওরা সবাই হারাকুর কাছে তার গ্রামে থাকার জন্য অনুমতি চায়। টিয়া ওদেরকে এখানে এই জন্য নিয়ে এসেছে, তারা সবাই একই পরিবার থেকে। কিন্তু হারাকু যখন জিজ্ঞেস করে তোমাদের ফ্যামিলিতে কোনো ছেলে নেই কেন, টিয়া জানায় তারা একটা যুদ্ধে পড়েছিল আর এই যুদ্ধ করতে গিয়ে হাই এলফের সব ছেলেরা মারা গেছে আর তারা এতদিন ধরে জঙ্গলে জঙ্গলে ঘুরছিল। আর আমাদের হারাকু এটা শোনার পর আর মানা করার কিছু নেই। অ্যান্ড এরা সহ আমাদের ফার্মের মেম্বার এখন 10 জন, কুকুরগুলো বাদে। রাইটার এমনটাই চায়। হাই এলফরা নিজেদের জন্য ঘর নিজেরাই বানাতে শুরু করে। তারা ঘর বানাতে হারাকুর থেকেও এক্সপার্ট আর তারা পুরো ঘর মাত্র 10 দিনের মধ্যেই কমপ্লিট করে ফেলে। অ্যান্ড আমাদের হারাকু ডিপ্রেশনে, তার ঘর ওদের থেকে কত ছোট। আর ওরা পৃথিবীর মেয়েদের মতো না, ওরা সবাই ওদের বয়স বলে। এত কিছু বলছি না, সবচেয়ে ছোটটার বয়স 400 বছর। তো যাই হোক, ওরা আমার থেকে বড় ঘর বানিয়েছে কিন্তু সমস্যা নেই, ওরা অনেক চিয়ারফুল আর আমাকে ফার্মিং এও হেল্প করে। ঘরের ভিতর যে লাইটিং আছে এটা তারা ম্যাজিক দিয়ে করেছে। কিন্তু ওরা যেসব সবজি আছে ওগুলো কাঁচাই খায়। তোমরা কি জঙ্গলি? তোমরা আগুন ব্যবহার করো আর মাংসও খাও? হ্যাঁ অবশ্যই, আগুন ছাড়া আমরা জঙ্গলে থাকি কিভাবে? না, আমি ভেবেছিলাম এলফরা প্রাকৃতিক প্রেমী হয়। সূর্যের সাথে ওঠা, সূর্য ডোবার পর শুয়ে পড়া, খাবার হিসেবে জঙ্গলের ফলমূল আর যারা গাছপালাকে ভালোবাসে। এক সেকেন্ড হারাকু, আপনি যদি জঙ্গলে এভাবে থাকতে চান তাহলে আপনি 2 দিনে মারা যাবেন। কিন্তু ওরা বয়স বললেও পৃথিবীর মেয়েদের মতো আড্ডা ঠিকই মারে। এভাবেই কয়েকদিন কেটে যায়। আর এখানে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ স্বরূপ এলফদের লিডারে জানায় হারাকুকে মাইনিং আর ব্ল্যাকস্মিথিং কাজে সাহায্য করতে চায়। তারা সবাই এতে অনেক ভালো। কিন্তু আমি তো ভাবতাম এসব কাজ ডর্ফরা করে। না, আমরাও পারি। এর জন্য আমাদের প্রথমে কিছু ফার্নেস বানাতে হবে যাতে আমরা আয়রনগুলো গলাতে পারি। ওরা নদী থেকে আয়রন স্যান্ড কালেক্ট করে আর চারকোল দিয়ে ওগুলোকে হিট করে আর শেষে যে মেটাল বের হয় ওটা দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানাতে পারে। অ্যান্ড এভাবেই হেরাকুর গ্রাম মেটালের যুগে পা রাখে। তাহলে তোমরা সবকিছু করতে পারো। হ্যাঁ, তুমিও পারবে যদি তোমাকে 200 বছর জঙ্গলে বসবাস করতে হয়। কিন্তু একটা জিনিস আমরা করতে পারি না, একটা জায়গায় বসে রিপ্রোডিউস করা, তাদের জনসংখ্যা বাড়ানো। আচ্ছা, তোমরা একটা জিনিসটা ঠিক করে ফেলেছ, আর ওর পরের কথাটা নিয়ে আমি ভাবতে চাই না। বুঝতে চাই আমাদের হিরো লয়াল, একটা ওয়াইফে স্যাটিসফাইড। যাই হোক, হঠাৎই একদিন একটা পিঙ্ক হেয়ারের এলফ আসে আর সে জানায় সে কিছু রুটি বেক করতে চায় এবং হারাকু এটা শুনেই খুশি যে কেউ রুটি বানাতে পারে। আর হারাকু কনফার্ম করে তাদের কাছে ফ্লাওয়ার আছে যেগুলো সে প্রসেস করে রেখেছে অলরেডি। আর এভাবেই হারাকুর ফার্মের প্রথম রুটি তৈরি হয়। আর হারাকুর মনে হয় তার উইট ফিল আরো বাড়ানো উচিত। অ্যান্ড এতদিন পর সে রিয়েলাইজ করে, সে লুলুকে জিজ্ঞেস করে এই জমিনটা কার? তুমি জঙ্গলের কথা বলছো? আই থিঙ্ক এটা ডিমেন কিং এর।
আর ডিমন কিং এর নাম শুনেই হারাকু ভয় পেয়ে যায়। সে জানতে চায় সে কোনো অনুমতি ছাড়া যে জঙ্গল ব্যবহার করছে এতে কোনো প্রবলেম হবে কিনা। আর লুলু জানায় যদি তুমি ডিমন কিং এর থেকে কোনো হেল্প নিয়ে না থাকো তাহলে কোনো প্রবলেম হবে না। রাতের বেলা মেয়েরা আবারও মেইলি কথাবার্তা শুরু করে, যেটা আমি একদমই শুনতে চাই না, বাট শুনতে হবে। হারাকু হয়তো অনেক স্পেশাল, সে কিভাবে এত বড় জায়গা তৈরি করলো আর সে কিভাবে বা ওই ইনফর্নো উলফগুলোকে টেম করেছে। হ্যাঁ, আমাদের কুকুরগুলোর নাম হচ্ছে ইনফর্নো উলফ। আর শুধু এটাই না, তার কাছে একটা ডিমেন স্পাইডারও আছে। এলফ বলে আর এই সবজিগুলো এখানে হওয়ার কথা না, আমাদের ওর থেকে এটা জানা উচিত। আর তারা দুজনই হারাকুর ওয়াইফকেও এই কথা জিজ্ঞেস করে হারাকুর অরিজিন কি, অ্যান্ড সে বলতে পারে না। এদিকে আমাদের হারাকু অন্য কিছু নিয়ে ব্যস্ত। তার মনে পড়ে সে ওই ওয়াটার লাইন নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে না, মেয়ে দেখার পর মুড সুইং। আর কাল থেকে সে ওটা নিয়ে আবারও কাজ শুরু করতে চায়। পরের দিন সকালবেলা, আর হ্যাঁ, আমাদের গ্রামটাকে দেখে নাও। এটা হচ্ছে আমাদের ফার্মিং ভিলেজ, এটা হচ্ছে এলফদের ঘর, এটা আমাদের ফসলের মাঠ, এটা হারাকুর ঘর, এটা কুকুরদের, আর অপর সাইডে কুকুরদের পুরো এরিয়া। হারাকু কাজের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎই জাবুতন তাকে ডাকে। সে একটি বিকে ধরেছে, তুমি এটাকে রাখতে চাও? যা শুনে মনে হয় হারাকু জাবুতনের কথা বুঝতে পারে। আর এখানে বিটির অবস্থা অনেক খারাপ, বেচারা ভয়ে কাঁপছে। ও, এটার ফাইট ব্যাক করবে না, তাহলে রাখতে পারো। যখনই এখানে রাখার কথা শুনে বেচারা মৌমাছির চোখ খুশিতে জল করে ওঠে। হারাকু ওদের জন্য একটি ঘর তৈরি করে দেয়। ওরা মুহূর্তের মধ্যে একটি বি হাইস তৈরি করে। আর হ্যাঁ, কুইন বি বাদে বাকিগুলোর সাইজ নর্মাল। হারাকু একটি পুকুর তৈরি করে। সে এলফদের লিডারকে বলে, আমি এখান থেকে 30 মিনিটের হাঁটা পথ এত দূরত্বে একটি ঝর্ণা দেখেছি, আর আমি একটি ড্রেন তৈরি করছি পানি এনে স্টোর করার জন্য। কিন্তু এই কয়েকদিন আমি অন্য কাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, আমি ওটা নিয়ে কাজই করতে পারিনি। আর এলফদের লিডার জানায় তারা এতে সাহায্য করবে। এলফ লিডার জিজ্ঞেস করে, তুমি ওটা কি দিয়ে বানানোর প্ল্যান করছো? আমি তো এখানে পাথর দিয়ে বানানোর কথা ভাবছি, কিন্তু পাথরই পাচ্ছি না। তাহলে আমরা কাঠ ইউজ করতে পারি। হ্যাঁ, তোমার কাছে অনেক কাঠ আছে, কিন্তু কাঠ দিয়ে পানি লিক হতে পারে। তাহলে কি করা যায়? আর হারাকু তার অলমাইটি টুল দিয়ে মাটিকে হার্ড করে একটি স্তর তৈরি করে, যেটা কংক্রিটের মতো কাজ করবে, হয়তো এর থেকেও শক্ত। কংক্রিট কি জিনিস হারাকু? ও, এটা নিয়ে ভেবো না। আর হ্যাঁ, মাটির প্রবলেম হবে না। আমি যে পুকুর তৈরি করেছি ওখান থেকে অনেক মাটি বের হয়েছে। আর হারাকু এলফদের সাহায্যে মাস প্রোডাকশন শুরু করে। ওরা মাটি এনে দেয় আর হারাকু এগুলোকে কম্প্যাক্ট করে। আমরা নদীর পাশে একটি ওয়াটার গেট তৈরি করি, আর যে গর্ত আমরা খুঁড়েছি ওখানে কম্প্যাক্ট হওয়া মাটিগুলো রেখে দিই। এর সাহায্যে পানি এখন ইজিলি আমাদের এখানে ট্রাভেল করতে পারবে। আর শেষে আমি পুরো লাইনটাকে একসাথে কম্প্যাক্ট করে দিই, আর সবার সাহায্যে এটা কয়েকদিনের মধ্যেই হয়ে যায়। এখন হয়তো আমরা অনেক লম্বা সময় কোনো পানির শর্টেজ দেখবো না। পুকুরটা কিছুক্ষণের মধ্যে ভরে যায়। এর থেকে তারা এখন তাদের ফসলের মাঠেও পানি দিতে পারবে। আর নদীর অ্যাক্সেসের পাশাপাশি এই ড্রেন দিয়ে মাঝে মাঝে মাছও আসে। যদিও এটাকে ভয়ঙ্কর জঙ্গল মনে করা হয়, কিন্তু মাছগুলো নর্মাল। অন্তত এই সিনের আগে ভেবেছিলাম। হারাকু বড় মাছটাকে রান্না করে, কিন্তু বাকি সবাই এগুলো খেতে ভয় পাচ্ছে। না না, তুমি খাও, তুমি খাও। আর হারাকু যখন এটা খেয়ে দেখায়, প্রথমে তার প্রথম ভিলেজার আর এরপর সব এলফরা ওখানে পৌঁছে যায়। তাদের এখন খেতে কোনো প্রবলেম নেই। হারাকু টেস্টিং এর জন্য অল্প একটু ধান চাষ করে, আর এটা সত্যি উঠেছে। আর ধানের সবচেয়ে বড় সমস্যা, এতে অনেক বেশি পানি লাগে। কিন্তু হারাকু এখন পুরোপুরি প্রিপেয়ার, তার কাছে পানির কোনো অভাব নেই। হারাকু কাল্টিভেশন শুরু করে, আর বাকি সবাই অডিয়েন্স হয়ে দেখছে। ওকে টায়ার্ড ফিল করে না। মাটি কেটে রেডি করার পর এরপর সে পানির লাইন খুলে দেয়। অ্যান্ড সবাই এখানে কনফিউজ, সে কি করতে চেষ্টা করছে। কেউ বলে মাছ চাষ, কেউ বলে এটা, কেউ বলে ওটা। আসলে এই দুনিয়াতে ধারণা নেই। আর হারাকুর ইনস্ট্রাকশন আর সব মেয়েদের সাহায্যে তারা পুরো জমিনে ধানের চারা লাগিয়ে দেয়। আর জানি না এটা কি আমার পানির জন্য নাকি আমাদের অলমাইটি ফার্মিং টুলের জন্য, কয়েকদিনের মধ্যেই আমাদের ধান পেকে অবধি যায়। আর সবার সাহায্যে ধান কাটা মুহূর্তের মধ্যেই শেষ। আর বাকি প্রসেস ওরা কি কি বলে আমি নিজেও বুঝি না, কিন্তু রেজাল্ট দেখে হারাকু অনেক খুশি। চালগুলো অনেক সুন্দর হয়েছে। এখন কি আমরা এগুলো খেতে পারি? না, আমাদের এগুলোকে রান্না করতে হবে। হারাকু ওর ওয়াইফকে আগুন জ্বালাতে বলে, কিন্তু পুরো দুনিয়া জ্বালানোর কথা ভাবছিল। মানে বড় ধরনের আগুন তৈরি করবে। আমার হালকা একটু আগুন হলেই হবে। আর সবকিছু প্রিপেয়ার হওয়া শেষে হারাকু সবার জন্য রাইস বল তৈরি করে, যেগুলো সবার কাছে অসম্ভব সুস্বাদু ফিল হয়। এটা হচ্ছে আমার এই দুনিয়াতে আসার পর সবচেয়ে খুশির মোমেন্ট। এখন খাওয়ার সময়, কিন্তু আমার খাবার কোথায়? এটা কি এতই ভালো হয়েছিল? সব মেয়েরা হ্যাঁ জানায়। তারা আরো ধানের চারা লাগিয়ে দেয়, আর আবারও সিউসির হিংসা হয়, কারণ সব মেয়েরা ম্যাজিক ইউজ করে পরিষ্কার হচ্ছে। কিন্তু এর বদলা হিসেবে হারাকু ঠিক করে সে একটি ব্যাত তৈরি করবে। সে এর জন্য প্ল্যান শুরু করে। যা শোনার পর সব মেয়েরা ভাবে তারা তো নর্মালি নদীতে গিয়ে গোসল করতে পারে। আর হারাকু ওদেরকে মনে করায়, তোমরা যদি শীতকালে এটা করতে চাও তোমরা সবাই বরফে জমে যাবে। আর সব মেয়েদের রাজি করানোর পর হারাকু তার কনস্ট্রাকশন শুরু করে। পানি গরমের জন্য একটি ফার্নেস তৈরি করা হয়, আর রাখার জন্য একটি বাথটাব। কিন্তু হারাকুর নেক্সট কনসার্ন হচ্ছে তারা গোসল করার পর যে পানি থাকবে ওটা কি নদীতে রিটার্ন করা ঠিক হবে কিনা। আর তখনই টিয়ে এসে জানায়, তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই,
এই জন্য আমরা স্লাইমকে ব্যবহার করতে পারি। স্লাইম পানিকে পরিষ্কার করতে পারে, আর ওই পরিষ্কার পানি আমরা নদীতে রিটার্ন করতে পারি। পরের দিন সকালে টিয়া আবার উড়ে যায় আর হারাকুর জন্য কয়েকটা স্লাইম নিয়ে আসে। কয়েকটাকে পানি পরিষ্কারের এরিয়াতে রাখা হয় আর কয়েকটা বাথরুমে। আর এভাবেই পানির প্রবলেম সলভ। আগুনের জন্য কাঠ কালেক্ট করতে গিয়ে হারাকু কয়েকটা মাশরুম নোটিস করে। হারাকু আসলে মাশরুম খেতে চায়। হারাকু তার গ্রামের লোকদেরকে জিজ্ঞেস করে, কিন্তু তার গ্রামের এক একজন তাকে এক এক মত দিয়েছে, এগুলো পয়জনাস হতে পারে। শেষে হারাকু বাধ্য হয়ে কাঠের উপর তার ফার্মিং টুল ইউজ করে আর সীতাকে নামে কোনো মাশরুমকে উঠতে বলে। আর এটা থেকে কুরু ভাবে যে তার মালিকের কি হয়েছে। পরের সিনে হারাকু সবাইকে কিভাবে ব্যাথ ইউজ করতে হয় বুঝাচ্ছিল। প্রথমে নিজেকে পরিষ্কার করো, এরপর পানিতে নামতে হবে। বাট এলফদের লিডার বলার থেকে ভালো তুমি করে দেখাও। আর হারাকু না চাইতো সবাইকে এটা প্র্যাকটিক্যালি করে দেখায়। লাস্ট টাইম এভাবে কোন দিন আমি আনন্দ করেছিলাম। পৃথিবীতে আমার কন্ডিশনের কারণে আমার ব্যাথে যাওয়া নিষেধ ছিল, কিন্তু এটা অনেক আরামদায়ক। সব মেয়েরা ওর সাথে ব্যাথে জয়েন করে। হারাকুর লজ্জা এখান থেকে উঠে যেতে চায়, কিন্তু তার বই থাকতে বলে, কারণ এইভাবে তাদেরকে আর দ্বিতীয়বার পানিকে হিট করতে হবে না। বাট হ্যাঁ, সকালবেলা হারাকু দেখে তার মাশরুম উঠে গেছে। সে যে কাঠের উপর ওই দিন হাতুড়া মারছিল। কিন্তু আমাদের জনসংখ্যা বাড়ানো উচিত, তো রাইডার আমাদের জন্য আরো 5টা এলফকে পাঠায়। অথর আই থিঙ্ক এলফি অবসেসড। আর এই এলফরাও হারাকুর ফার্মে জয়েন করতে চায়। আমরা আপনার সাথে থাকতে পারি? কেন নয়, আসো। এরা সবাই অন্য পরিবার থেকে, আর হ্যাঁ, এদের সাথেও কোনো ছেলে নেই। আর এলফ লিডার জানায় তারা ওদের জন্য একটি ঘর তৈরি করে দেবে এবং পাশাপাশি হারাকু আর লুলুর জন্য একটি নতুন ঘর তৈরি করবে। আর এলফ লিডার ঘোষণা করে তারা ঘর তৈরি করার পর বাচ্চা বানানো শুরু করবে। হারাকু মনে মনে ভাবে, আমি জানি না ওরা বাচ্চা কিভাবে বানাবে, কিন্তু আমি এটা নিয়ে ভাবতেও চাই না, আমিও না। এদিকে আমরা কুরোর আওয়াজ শুনতে পাই। আমি জানি না আমার মাস্টারের পরিবারে শুধু মেয়ের পর মেয়ে অ্যাড হচ্ছে, কিন্তু এতে আমার কোনো প্রবলেম নেই। আমার মাস্টারের সাথে দেখা হওয়ার আগে আমি জঙ্গলে বসবাস করতাম। আমার সারা জীবন আমি অনেক লড়াই করেছি, কিন্তু কোনো লড়াইয়ে হারিনি। কিন্তু একদিন একটা মেয়ের কাছে আমি মার খাই আর আমরা একসাথে থাকতে শুরু করি। কিন্তু একদিন আমাদের একটা ভাল্লুকের সাথে লড়াই হয়, যাকে সবাই এই জঙ্গলের রাজা বলে। ওর কাছে হারার কারণে আমরা অনেক আহত হয়ে যাই। আর এভাবে একদিন আমাদের মাস্টারের সাথে দেখা হয়। উনি আমাদেরকে খাবার দেন, আমাদের আশ্রয় দেন। আর তখনই আমি নোটিস করি ওনার হাতে যে অস্ত্রটা আছে ওটার থেকে লিমিটলেস পাওয়ার বের হচ্ছে। আর ওনার জেনারসিটির কারণে আমরা ওনাকে আমাদের মাস্টার বলে স্বীকার করি। আর কয়েকদিনের মধ্যেই উনি আমাদেরকে পরিবার হিসেবে অ্যাকসেপ্ট করে নেন। আর হ্যাঁ, ওনার খাবারগুলো অনেক টেস্টি। কিন্তু আমার জন্য সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের মাস্টার জানে না যে আমরা কত ভয়ঙ্কর মনস্টার, ইনফার্নো উলফ। কিন্তু উনি আমাদের কি সব কুকুর বলে ডাকে। বাট এতে আমার কোনো প্রবলেম নেই, আমি শুধু ওনার পাশে থাকতে চাই। কয়েকদিনের মধ্যেই হারাকুদের নতুন ঘর রেডি হয়ে যায়। আর হারাকুর মনে পড়ে এর জন্য তাকে কত কষ্ট করতে হয়েছে, কত গাছ কাটতে হয়েছে, কত গর্ত ঘুরতে হয়েছে। বাট শেষ অবধি ঘরের সাইজ দেখে সে খুশি। এলফরা হারাকুকে পুরো ঘর ঘুরিয়ে দেখাতে শুরু করে। মাঝখানে ডাইনিং রুম, পিছনে কিচেন, ডান সাইডে সিউসি লিভিং রুম, আর অপর সাইডে বাইরে আড্ডা দেওয়ার জন্য একটি গার্ডেন প্লেস। আর ওখানে রান্না করারও ব্যবস্থা আছে। শীতের জন্য কাঠ রাখার জন্য একটি সুন্দর জায়গা আছে। আর প্রত্যেকের আলাদা আলাদা রুম। কিন্তু হারাকুর একটি রুম থেকে সাসপিশিয়াস মনে হয়, কারণ এটা ডবল বেডের। এটা কি জন্য আমি মেয়েদেরকে জিজ্ঞেস করতে চাই না। আর নতুন ঘরের সামনে সে তার কুকুরের দুটো মূর্তি লাগায়। হারাকু ঘরের কাজ কমপ্লিট সেলিব্রেট করার জন্য ডিশ কারি বানাতে চায়। সে সব ইনগ্রেডিয়েন্ট কালেক্ট করে। আর যখন মেয়েরা এই ডিশ সম্পর্কে জিজ্ঞেস করে, হারাকু যখন এটার ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে বলে, ওরা ভয় পেয়ে যায়। হারাকু তার মশলার জমিনে যায়। এখানে সে বিভিন্ন ধরনের স্পাইস লাগিয়েছে। আমি এগুলো নিয়ে অনেক দিন ধরে কাজ করছিলাম। আর লুলার টিয়া এখানে চিনতেই পারছে না এগুলো কিরকম মশলা গাছ, এগুলো তারা জীবনে দেখেনি। সেখান থেকে সে কারির জন্য মশলা কালেক্ট করে নেয়। আর এগুলো শুকানোর জন্য মেয়েরা তাদের ম্যাজিক ইউজ করে। এখানে বিভিন্ন ধরনের মশলা আছে, সবগুলোর নাম আমার জানা নাই। কিন্তু যখনই হারাকু ধন্যা পাতা তার কুকুরদের দেয়, ওরা এটা শুনেই ভয় পেয়ে পালায়। কিন্তু ইনফার্নো উলফ কিছু দিকে ভয় পাচ্ছে। এটা থেকে মেয়েরা কোনো একটা আইডিয়া পায়, আমাদের এটার উপর রিসার্চ করা উচিত। আর যখন হারাকু মরিচ কালেক্ট করে ওদেরকে ডাকে, ওরা কোথাও নেই। আর শুধু এলফ লিডার ওকে সাহায্য করার জন্য এসেছে। এলফদের লিডারের নাম হচ্ছে লিলিয়া। লিলিয়া, তুমি কি আমার একমাত্র হেল্পার? হ্যাঁ, ওরা বলছিল ওরা কি জিনিসের উপর রিসার্চ করবে। আর বলতে পারো আমার মন অনেক বড়, দেখতেছি। লিলিয়ার সাহায্যে হারাকু রান্না করতে শুরু করে। তারা খরগোশের মিট ইউজ করে আর কারির জন্য মশলা প্রিপেয়ার করে। আর কিছুক্ষণের মধ্যে কারি প্রিপেয়ার হয়ে যায়। কিন্তু হারাকুর ফিল হয় সে কিছু একটা ভুলে যাচ্ছে। আর রান্নার গ্রানে কয়েকজন অডিয়েন্স ওখানে এসে পড়েছে। তো হারাকু নান রেডি করতে শুরু করে। কিন্তু বেশি ওয়াইফ থাকলে একটা সমস্যা, হারাকু হিসেব করতে পারছে না তার কতটুকু আটা বানাতে হবে। আমি, লু, টিয়া আর সব এলফ। এন্ড রেজাল্ট হচ্ছে সে জানে না তাকে কতগুলো রুটি বানাতে হবে।
তবুও হারাকু নান তৈরি শুরু করে, যেটা আমি রিসেন্টলি বানানো শিখেছি, আর কিছুক্ষণের মধ্যেই সব নান প্রিপেয়ার হয়ে যায়। এদিকে লু আর টিয়া তাদের রিসার্চ শেষ করে এসেছে। ইনফর্নো উলফরা এগুলো তো ভয় পাচ্ছে, কিন্তু সবাই এক জায়গায় এরকম দাঁড়িয়ে আছে কেন? আর সব মেয়েরা রান্নার জায়গায় একত্র হয়। বরাবরের মতোই প্রথমে সবাই ট্রাই করতে ভয় পাচ্ছে, বাট যখনই হারাকু খেয়ে দেখায় ওরা সবাই খেতে শুরু করে। অ্যান্ড প্রথমবার খাবারে আমরা একটা নর্মাল রিয়াকশন পাই, মানে নর্মালের থেকে একটু উপরে, কিন্তু ঠিক আছে। হারাকু চোখ বন্ধ করে বলতে শুরু করে, সমস্যা নেই, এটার টেস্ট অনেকটা আলাদা, তো অনেকেরই পছন্দ না হতে পারে। কিন্তু সবাই সেকেন্ড পোর্শনের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। আর বরাবরের মতোই হিরোর কপালে জুটে একটা রুটি। অ্যান্ড এট দ্য এন্ড সবাই খুশি, তারা এটা আবারও খেতে চায়। শীত কাছে এসে পড়েছে, গরম থাকার জন্য আমরা যথাসম্ভব ফায়ার উড কালেক্ট করে নিয়েছি। আর শীতে যেহেতু জাবুতন হাইবারনেট করে, এজন্য হারাকু তাকে কিছু আলু দিয়ে এক্সট্রা ব্ল্যাঙ্কেটও নিয়ে নেয়। লু আর টিয়া তাদের ম্যাজিক দিয়ে মাংস শুকাচ্ছে, আর হারাকুর আবারও হিংসে হয়, সে ম্যাজিক করতে পারে না। এদিকে শীতে যেহেতু কুকুররা শিকার করতে পারবে না, এজন্য আমরা যত সম্ভব মিটও স্টোর করে নিচ্ছি। আর সবজি রাখার জন্য আমরা এই বক্সটিকে তৈরি করেছি, যার উপর আমরা শীতকালে একটি ব্ল্যাঙ্কেট দিয়ে দেব, আর এটা একটা ফ্রিজার হিসেবে কাজ করবে। আর লিয়া আর এলফরা এখন তাদের ব্ল্যাক স্মিথিং এর কাজের জন্য প্রিপারেশন নিচ্ছে। রাতে ঘুমানোর আগে হারাকু লুথ থেকে ম্যাজিক সম্পর্কে অনেক কিছু শেখে। আর হারাকুর মনে হয় টিয়া হয়তো অনেক পাওয়ারফুল, কারণ সে এতগুলো আর্থ গোলামকে কন্ট্রোল করতে পারে। কিন্তু হারাকুর মুখে টিয়ার প্রশংসা শুনে লু রেগে ওঠে, আমি অনেক কিছু করতে পারি। আর তারা অনেক লাবিডাবি কথা বলে, যেগুলো আমি বলতে চাই না। অ্যান্ড এট দ্য এন্ড হারাকু অনেক খুশি, লিয়ার কথায় সে অনেক কমফর্ট ফিল করে, এরকম ওয়াইফে দরকার। ফাইনালি শীতকাল এসে পড়েছে, এখন বাইরে কাজ করার মতো আর কিছুই নেই। এজন্য হারাকু পৃথিবীর কয়েকটি ক্লাসিক গেম তৈরি করে। এটার মধ্যে আমি একটাই চিনি, চেস্ট। হারাকু সবাইকে যত সম্ভব রুলস বুঝিয়ে দেয়, যেটা আমি নিজেও বুঝি না। লু আর টিয়া খেলতে শুরু করে, এভাবে 2 ঘন্টা পার হয়। লু প্রতিটা ম্যাচ হারছে, আর সে স্লিপ করে বোর্ডটাকে ফেলে দেয়, এরকম সে বোঝানোর চেষ্টা করে আমরা নতুন করে শুরু করি। কিন্তু টিয়া তার ম্যাজিক ইউজ করে সবগুলোকে আগের জায়গায় নিয়ে আসে। চিটিং করা বন্ধ করো। এদিকে বাকি মেয়েরাও খেলছে, আর হারাকু নোটিস করে কুকুরও সাজেস্ট করছে কোনটা বেস্ট মুভ হবে। আর সে অবাক হয় কুকুর কিভাবে এত ভালো রুলস ফলো করছে। কিন্তু অবাক হওয়ার কিছু নেই, দুটো কুকুর চেস্ট খেলছে, যেটা আমিও পারি না। প্রথমে হারাকুর যদিও ওটা কিউট লাগে, কিন্তু সে খেয়াল করে ওরা অনেক ইন্টেন্সলি এটা করছে, যেন একজন আরেকজনকে মেরে ফেলবে। তখনই লু মানুষদের সাথে না পেরে কুকুরদের সাথে খেলার সিদ্ধান্ত নেয়, আর পরক্ষণে সে ডিপ্রেশনে কুকুরদের কাছে হেরে গেছে। এরপর কুকুরের সাথে হারাকুও খেলার চেষ্টা করে, কিন্তু যে সবাইকে বুঝিয়েছে সে নিজেই কুকুরের কাছে হেরে যায়। অ্যান্ড কুরু একে একে সবাইকে ডিস্ট্রয় করে, কাউকে ছাড়ে না। আর তারা বোলিং গেমও তৈরি করেছে, যেটাতে হারাকু অনেক ভালো, আর সব মেয়েরা ওটা এনজয় করে। এভাবে শীত কাটতে থাকে, কিন্তু লু ডিপ্রেশনে কেন? এবং যে ফ্রিজার হারাকু তৈরি করেছিল ওটাও কাজ করছে, সব সবজি একদম ফ্রেশ, তারা শীতের মধ্যেও সবজি এনজয় করতে পারছে। দিন পার হতে থাকে, আর শীতকাল গিয়ে আবার বসন্ত চলে আসে। এখন গরমকে এনজয় করার সময়। এখন আমাদের করণীয় কি? আমি প্রথমে আমাদের সবজি লাগানোর কথা ভাবছি, আর জাবুতন হয়তো হাইবারনেশন থেকে উঠে যাবে। কিন্তু তখনই জাবুতন আবারও অ্যালার্ম বাজাতে শুরু করে, কিছু একটা তাদের গ্রামের দিকে এগিয়ে আসছে। হারাকুর দেখে মনে হয় এটা একটা ড্রাগন, কিন্তু টিয়া বলে এটা ড্রাগন না, এটা একটা ওয়াইভেন। ওয়াইভেনটা তাদের গ্রামের দিকে আসছে। হারাকু বুঝতে পারছে না সে কি করবে। ড্রাগনটা হয়তো কিছু না করে চলে যেতে পারে, বাট না, ড্রাগনটা ফায়ারবল অ্যাটাক করতে যায়। লু আর টিয়া অ্যাটাক থামানোর জন্য একটি ব্যারিয়ার তৈরি করে, কিন্তু ব্যারিয়ার অ্যাটাক পুরোপুরি থামাতে পারে না। চারপাশে আগুন ধরতে শুরু করে, এলফ্রাইড নেভাতে ব্যস্ত হয়ে যায়। ডেসপারেশনে হারাকু তার ফার্মিং টুলকে সামিন করে, এটা না চাইতেও একটা স্পিয়ার হয়ে যায়। মেয়েরা জানায় এদের সামনে একটি ব্যারিয়ারও থাকে, কিন্তু বেশি পাওয়ার সময় নেই। হারাকু স্পিয়ার ড্রাগনের দিকে ছুঁড়ে মারে, এবং এটা এত পাওয়ারফুল, এটা ড্রাগনের 3টা ব্যারিয়ার ভেঙে ড্রাগনটার ডানা ছিঁড়ে ফেলে। বাট হারাকু পড়ারও সুযোগ দেয় না, সে আবার স্পিয়ার সামিন করে, আর এবার ড্রাগনটার বুকে এম করে। আর এভাবেই ভাইভেন্টের গল্প শেষ। অ্যান্ড মেয়েরা সবাই শকে, এখনই কি হলো? তারা প্রথমে আগুন নেভায়, এরপর জঙ্গলে ভাইভেন্টটাকে চেক করতে যায়। হারাকু জিজ্ঞেস করে এ দুনিয়াতে কি এত বড় মনস্টার কমন? মেয়েরা জানায় না, এগুলো অনেক রেয়ার, আর এই ড্রাগনের সাইজের ভাইভেন্ট তো দেখাই যায় না। অ্যান্ড তাদের সন্দেহ হয় এটা হয়তো কেউ ইচ্ছে করে তাদের উপর অ্যাটাক করার জন্য পাঠিয়েছে। টিয়া জানায় এটা পসিবল না, কারণ এই ভাইভেন্ট অনেক দামি আর রেয়ার হয়, কেউ এটাকে টেস্ট করার জন্য অন্তত পাঠাবে না। কিন্তু এটার মাংস নাকি অনেক টেস্টি হয়। আর টিয়ার সাজেশনে তার ভাইভেন্টের মাংস রান্না করে। ভাইভেন্টের মাংস খাওয়া এই দুনিয়ার নোবেলদের জন্য একটা স্বপ্নের মতো। আর হারাকু এটার দিকে ভাইভেন্ট স্টিক, ফ্রাই আর স্টুপও তৈরি করে, যেটা সবার অনেক ভালো লাগে আর সবাই একসাথে এনজয় করে। কিন্তু টিয়ার লুর কাছে একটা জিনিস অফ লাগে, হারাকুরের স্পিয়ার এত পাওয়ারফুল কিভাবে? লু টিয়াকে জিজ্ঞেস করে তোমার মনে হয় তোমার শিল্ড হারাকুর স্পিয়ারটাকে ব্লক করতে পারবে? আর টিয়া জানায় অসম্ভব, একটা ওয়াইভেন্টের শিল্ডও ওটার সামনে দাঁড়াতে পারেনি। আর তারা এবার শুকরিয়া জ্ঞাপন করে, কারণ তারা এখানে আসার পর কুকুরের হাতে পড়েছিল, কুকুরের মার খেয়েছে, হারাকুর মাই খায় নাই।
অ্যান্ড হারাকু আবারও কনফিউজ, ওরা কি নিয়ে কথা বলছে। এদিকে আমাদের হেরাকুর গ্রামের বাম দিকে ডিমনিক কিংডমে নিয়ে যাওয়া হয়, তোমাদের কোন সাইডে আমি জানি না। সেখানে ডিমন কিং এর অ্যাসিস্ট্যান্টরা সবাই ভয়ে কাঁপছে। কেউ একজন একটা ভাইভেনকে মেরে ফেলেছে, যেটাকে মারতে একটা এস র্যাঙ্কের পুরো অর্গানাইজ একটা টিম লাগে, আর একটাকে মারতে ডিমন কিংডমের পুরো ফোর্সও লাগতে পারে। কিন্তু একজন রিভিল করে ওই গ্রামের একজন একটা স্পিয়ার দিয়ে ওটাকে মেরে ফেলেছে, তাও জমিন থেকে। আর এই ড্রাগনটাকে এই ডিমন কিং এর লোকেরা পাঠিয়েছে ওই ছোট্ট গ্রামটাকে টেস্ট করার জন্য, আর তারা সবাই এখন ভয়ে কাঁপছে। ডিমন কিংডমের নর্থ ইস্টে ড্রাগন কিংডম, আর ড্রাগন কিং এর কাছেও তার বাটলার খবর নিয়ে আসে। সে তার নিজের চোখে দেখেছে একটা ওয়াইভেনকে ওই গ্রামের একজন সাধারণ মানুষ 2 হিটে মেরে ফেলেছে। আর ড্রাগন কিং জিজ্ঞেস করে, ওই স্পিয়ার যদি আমার শরীরে লাগতো তাহলে কি হতে পারে? এটা আপনাকে ভেদ করে চলে যাবে। এখন তাহলে আমাদের কি করা উচিত? অ্যাটাক করা সবচেয়ে বড় বোকামি হবে। মানে বোঝা যায় সবাই এখন গোপনে গোপনে শিউশির গ্রামকে ভয় পাচ্ছে, ডিমন কিং, ড্রাগন কিং সবাই। এদিকে আমরা আবার আমাদের সাধারণ গ্রামে ফিরে আসি। ওয়াইভেন্টের মিট আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু কিছু একটা তো মিসিং। আমরা কিছু আঙুর চাষ করেছি, আর এখন হারাকুরা কি করবে আমরা ভালো করেই জানি। মেয়েরা ওখানে চলে আসে, আর হারাকু ঘোষণা করে এখন তারা তৈরি করতে যাচ্ছে। আর এই প্রথমবার হারাকুকে কিছু এক্সপ্লেন করতে হয় না, কারণ এই দুনিয়াতে প্রসেস সবাই জানে। সবাই কাজে লেগে পড়ে। প্রথমে এগুলোকে হারভেস্ট করা, আর এরপর পিষে রস বের করা। আর রস বের করার জন্য আমরা এটা তৈরি করেছি, এগুলোকে তোমাদের পা দিয়ে পিষতে হবে। কিন্তু সবার কাছে এটা উইয়ার্ড লাগে, তারা এমন কিছুতে পা দিতে যাচ্ছে যেটা তারা খাবে। আর নিচে থেকে হারাকু এগুলোকে কালেক্ট করবে। আর হ্যাঁ, এই ব্যারেলগুলো একটি এলফমি আমাকে তৈরি করে দিয়েছে। মেয়েরা তাদের কাজে লেগে পড়ে, পা দিয়ে আঙুর পিষা। বাট এটা তারা ভালোভাবে করে উঠতে পারছে না, এগুলোর উপর হাঁটা টাফ, তারা ঠিক করে হাঁটতে পারছে না। আর এর সলিউশন মেয়েরাই বের করে। তারা রিদম বজায় রাখার জন্য একটা গান গাইতে শুরু করে। 순간간 네 발에서 센 쌈버스 내리라 빼리라 러밍 뱅 바리가 스텝 랭 으르라를 때 জানি না এটা কিভাবে কাজ করে, বাট কাজ করছে। কিন্তু সবচেয়ে ভালো ছিল গানটা। এবার জোসও বের হচ্ছে, আর তারা হারাকুকেও এতে সামিল করে নেয়। আর কালেক্ট করা শেষে এখন এগুলোকে ফার্মেন্ট হতে দিতে হবে। আর হ্যাঁ, আমি কাউন্ট করছি 7টা, বাট ওরা বলেছে ওরা 16টা ব্যারেল ফিল করেছে। আর হারাকু ফিল হয় এটা একটু বেশি, কিন্তু কাজে আসবে ওদের, আমাদের না। এদিকে দেখা যায় গড যে তার উপর নজর রাখছিল, তার ক্লাস তার ওয়াইফে নিচ্ছে। সে একটা ছেলেকে এত কষ্ট দিয়েছে, আর যখন রিএনকানেক্ট করলো তাকে এরকম একটি ভয়ঙ্কর জঙ্গলে পাঠিয়েছে। গড এখানে গডেসকে শান্ত করার চেষ্টা করে, দেখো ছেলেটা কত খুশি। কিন্তু গডেস জানায় যে হাতিয়ার সে তাকে দিয়েছে এটার বেশি ইউজ করলে সে মারা যেতে পারে, ওটা তার ম্যানা ড্রেন করে ওকে মেরে ফেলবে। কিন্তু গড জানায় ওর শরীর অনেক পাওয়ারফুল, ওর ম্যানা ড্রেনই হয় না। বাট আমরা সিক্রেট জানতে পারি, কারণ যেহেতু হারাকু গডেসকে দেখেনি, এজন্য সে গডেসের মূর্তির চেহারা একটি বৃদ্ধ লোকের মতো বানিয়েছে। আর এটাই গডেসের সবচেয়ে বড় সমস্যা, সে হারাকুর মতো একটা পবিত্র আত্মার সাথে দেখা করতে চেয়েছিল। এদিকে আরো দিন পার হতে থাকে। হঠাৎই একদিন জাবুতন আবারও বেল বাজায়, আর হারাকু যখনই ওখানে যায় তার আবারও ডেজাবু হয়। আর গেস করো কি, আরো একটা মেয়ে। আর দেখা যায় এটা লুলুর বোন, এজন্যই তারা একরকম দেখতে। হারাকু নিজের ওয়াইফের বোনকে তার ঘরে নিয়ে আসে। এই সম্পর্ককে কি বলে আমি ভুলে গেছি। আর মেয়েটি জানায় সে এখানে এই জন্য এসেছে কারণ সে খবর পেয়েছে একটি কালো মনের এঞ্জেল তার বোনকে এই জঙ্গলে ধরতে এসেছে। আর কালোমন বলায় টিয়া রেগে ওঠে, কিন্তু মেয়েটির বিশ্বাস হচ্ছিল না হারাকু তার বোনের হাজবেন্ড। আর এই জন্য কুরু তাকে একটু ধমক দেয়। লুলু বলে যে ইনফর্নো উলফরা তোমাকে পিটেছে, এদের মালিক ও, এই পুরো জায়গা ও কন্ট্রোল করে, আর সে একটি ভাইভেনকেও হারিয়েছে। অ্যান্ড হারাকু এখানে প্রথমবার শোনে কুরু কোনো কুকুর না, সে একটা উলফ। কুরু, তাহলে তোমার নামের সাথে ইনফর্নো মানে কি? আর সে ওকে আগুন মেরে দেখায়। ও নাইস কুরো। আর বাকিরা এতে অবাক হয়, ও ওদের সাথে এতদিন ধরে আছে কিন্তু ওদের সম্পর্কে কিছুই জানে না। হারাকু ফ্লোরার কাছে ক্ষমা চায়, তার কুকুরের হাতে সে মার খেয়েছে, আর ক্ষমা স্বরূপ সে তার সব বেস্ট খাবার ওকে অফার করে। ফ্লোরার কাছে খাবারগুলোর টেস্ট অনেক ইউনিক লাগে, আর এখানকার অনেক ফুডই সে চেনে না। হারাকু ওকে বোঝায় এটা টোফু, যেটা ফার্মেন্টেশনের মাধ্যমে বানানো হয়। আর তারা প্রথমবার ফার্মেন্টেশন শব্দ শুনে অবাক হয়। এটা মাইক্রো অর্গানিজমের কারণে হয়, যেমন এই ফার্মেন্টেশনের কারণেই ওয়াইন, চিজ এগুলো তৈরি হয়। আর হারাকু আমাদের বলে এই দুনিয়াতে ফার্মেন্টেশনের জিনিসপত্র এক্সিস্ট করলেও এটার প্রসেস মানুষরা জানে না। আর হারাকু যখন তাকে এটা এক্সপ্লেন করতে শুরু করে, মেয়েটি অনেক এক্সাইটেড হয়ে ওঠে। আর জানা যায় সে উল্লুর মতো এক্সপেরিমেন্ট পাগল। কয়েকদিন এখানে হারাকুর কাছ থেকে এসব শেখার পর ফ্লোরা ফিরে যায়। আর 1 মাস পর মেয়েদের একটি আর্মি নিয়ে আসে, সাথে কিছু কুকুর। আর হ্যাঁ, আর বলতে মন চাইতেছে না, এরাও সব মেয়ে। আর মেয়েদের লিডার হারাকুকে জানায় সে যেভাবে চায় তাদেরকে ইউজ করতে পারে, কিন্তু হারাকু মেয়েদের বাদে তাদের সাথে আসা গরুদের নিয়ে এক্সাইটেড।
এক্সাইটেড। আশা করি এই গরুগুলো নর্মাল হবে। আর ফ্লোরা জানায় হ্যাঁ এগুলো নর্মাল গরু, এগুলো দুধ দিয়ে থাকে আর দুধ দিয়ে তারা বাটার আর চিজও বানাতে পারবে। কিন্তু এই সবে টিয়া ফিল করে এখানে সেই একমাত্র যার কোনো জোড়া নেই, মানে তার জাতির কোনো এঞ্জেল এখানে বসবাস করে না। আর সে আবারও হারাকুর থেকে অনুমতি নিয়ে ওখান থেকে চলে যায়। আর পরের দিন সাথে করে তার জাতির 3 জন এঞ্জেলকে নিয়ে আসে, সাথে ছিল মুরগি আর লেজারম্যান। কিন্তু হারাকু আবার ওই একই প্রশ্ন, এটা কি নর্মাল মুরগি? কোনো আগুন টাগুন মারে না তো? না, এটা শুধু নর্মাল ডিম দিয়ে থাকে। যাক, ভালো হয়েছে। আর টিয়া আর এই গ্রামে একা না, এটা ভেবে সে সুপার খুশি। মেয়েরা ঘরের পরিষ্কার আর রান্না বান্নার কাজ সামলায়। এরা ইয়োগার্ড নামে কোনো একটা জাতি থেকে বিলং করে, কিন্তু এরা মেড হলেও এরা ভালো রান্না করতে পারে না। আর হারাকু বাধ্য হয়ে তাদেরকে যত সম্ভব তার পৃথিবীর জ্ঞান অনুসারে রান্না বান্না শেখানোর চেষ্টা করে এবং সে এতে মোটামুটি সাকসেস। মেয়েরা এখন ভালোই রান্না শিখে গেছে। আর টিয়ার সাথে যে 3 জন এঞ্জেল এসেছে ওরা ফার্মের সিকিউরিটি হিসেবে কাজ করবে। ওদের কাজ হবে জঙ্গলকে পাহারা দেওয়া। আর লেজারম্যানরা যেসব লেবার কাজ আছে সব হার্ডওয়ার্কে হারাকুকে হেল্প করে। আর এদের সাহায্যে আমার কাজ এখন অনেক তাড়াতাড়ি হচ্ছে। আর যেহেতু আমি ওদেরকে আলাদা করে চিনতে পারি না, এজন্য ওদের লিডারের হাতে একটি র্যাবেন বেঁধে দেওয়া হয়েছে। এজন্য যদি আমার খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। আর এলফদের লিডার আরো 20-30টা মেয়ে নিয়ে আসে। আবারও এলফ লিডারের একই কথা, তারা এখন আরামসে ছেলে বানাতে পারে। আর আবারও হারাকু মনে মনে বলে, আমি ওদেরকে জিজ্ঞেস করতে চাই না ওরা এটা কিভাবে করবে। পরের দিন হারাকু সব দলের লিডারদের একত্র করে। ধীরে ধীরে আমাদের ফার্ম বড় হচ্ছে আর জনসংখ্যাও অনেক দ্রুত বাড়ছে। এখন এটাকে একটা গ্রাম বলা যায় এবং সে প্রত্যেক দলের লিডারের কাছে তাদের গ্রামের নাম কি রাখা যায় এটা সাজেস্ট করতে বলে। এক একজন এক এক নাম সাজেস্ট করে। কেউ হারাকুর নামের উপর রাখতে বলে হারাকু ভিলেজ, কেউ বলে জঙ্গলের উপর রাখতে। আমাদের জঙ্গলের নাম কি? ফরেস্ট অফ ডেথ, তাহলে ভিলেজ অফ ডেথ। আর সবচেয়ে ভালো নাম জাবুতন সাজেস্ট করে। সে হারাকুকে দরজা খুলতে বলে আর দরজা খুলতেই বিশাল গাছটিকে দেখা যায় এবং হারাকুসি ডিসাইড করে এটাই বেস্ট হবে, তারা তাদের গ্রামের নাম এই গাছের উপর রাখবে। আর জাবুতনের সাজেশনের নাম রাখা হয় গ্রেট টি ভিলেজ। গ্রামের নাম রাখার খুশিতে তারা একটি সেলিব্রেশনের আয়োজন করে, সবাই একত্র হয় আর এই প্রথম গ্রেপ জুসের বোতল খোলা হয়। সবাই এখানে হারাকুকে গ্রামের মেয়র ঘোষণা করে। প্রথমে হারাকুর খারাপ লাগলেও পরে সেও সায় দেয় এন্ড সবাই মিলে তারা আঙুরের জুস এনজয় করে। এটা তাদের গ্রেট টি ভিলেজের বসবাসের প্রথম দিন। টিয়া হারাকুকে তার কাছে ডাকে। সে একা একা দাঁড়িয়ে কি ভাবছে, আর হারাকু জানায় সে একা নেই, সে এত খুশি কোনোদিন অনুভব করেনি। তার এটা স্বপ্ন মনে হচ্ছে আর ভয় লাগছে যেন সে ঘুম থেকে জেগে না যায়। টিয়া জানায় এটা কোনো স্বপ্ন না আর তারা ওর সাথে এই গ্রামে তাদের সারা জীবন বসবাস করবে। লুও জেগে ওঠে আর সে আরো আঙুরের জুস খেতে চায়। আর হারাকু ওদের বক বকের মাঝে ভাবে এত কমফোর্ট সে কখনো ফিল করেনি। আর সে গ্রামের প্রোটেক্টের পাশাপাশি একজন আদর্শ মেয়র হওয়ার পুরো চেষ্টা করবে। যদিও হারাকু এখন গ্রেট টি ভিলেজের মেয়র, কিন্তু তাকে এখনো আগের মতোই কাজ করতে হয়। হঠাৎই একজন এঞ্জেল এসে ওকে বলে ডিমন কিং এর একজন অফিসার তার সাথে দেখা করতে এসেছে। হারাকু ওখানে পৌঁছে যায়, তারা একে অপরের সাথে পরিচিত হয়। যদিও অফিসারের এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, তবুও সে পোলাইটলি ওর পরিচয় দেয়। আর ডিমন কিং এর পক্ষ থেকে সে হারাকুকে একটি গিফটও দেয়, এটা ডিমন কিং আপনার জন্য পাঠিয়েছে। এখন কাজের কথা আসা যাক। ডিমেন কিং আমাকে এই জায়গার মামলা সামলাতে বলেছেন। এন্ড হারাকুর মনে পড়ে এই পুরো জঙ্গল ডিমেন কিং এর, আর এই অফিসার হয়তো ট্যাক্সের জন্য এসেছে। দুজনের মধ্যেই প্রেসার বাড়তে শুরু করে। আসলে বেশি তো ডিমেন কিং এর অফিসার, সে এটা নিয়ে ভয় পাচ্ছিল যে এই ওয়াইভেন্ট কিলার এখন কি বলবে। কিন্তু হারাকু একজন দায়িত্ববান মেয়রের মতো বলে ওঠে, আমরা না জেনে এখানে বসবাস শুরু করেছি, যেহেতু এই জমিন ডিমেন কিং এর, তো আমরা আমাদের পুরো বছরের হারভেস্টিং এর 10% ওনাকে দিতে পারি। যা শুনে অফিসার শক হয়ে যায় আর সাথে সাথে অ্যাকসেপ্ট করে। আপনি কি এতে নিশ্চিত? হ্যাঁ নিশ্চিত, আপনি প্রতি বছর শীতের আগে এটা নিয়ে যেতে পারেন। ডিল কমপ্লিট হয়, যাতে হারাকু অনেক খুশি, সেটাকে সামলাতে পেরেছে। কিন্তু জমিতে ওঠা ফসল বাদে তারা অন্য কিছু ট্যাক্স দেবে না, যেমন ডিম, দুধ, ওয়াইন ইত্যাদির। আর শেষে যাওয়ার সময় ডিমেন কিংকে দেওয়ার জন্য ওই অফিসারের হাতে তারা কিছু গিফট পাঠিয়ে দেয়। হারাকু ওর নেইবারদের জিজ্ঞেস করে আমি কি এটা ঠিকঠাক করেছি, যাতে সবাই সম্মতি দেয়। কারণ ডিমেন কিং এর রাজ্যের ট্যাক্স 40 থেকে 50% থেকে শুরু হয়, আর আমরা মাত্র 10% ট্যাক্সে ডিমেন কিং এর প্রোটেকশনও পাচ্ছি। তো আপনি অনেক ভালো কাজ করেছেন মিস্টার হারাকু। এদিকে ডিমন কিং এটা শুনে পুরো শক হয়ে যায় যে ওরা ওর সাথে ফাইট করতে চাইছে না। আসলে হারাকুর যে নেইবাররা আছে ওরা এত পাওয়ারফুল, ওরা ডিমন কিং এর পুরো আর্মির থেকেও বেশি পাওয়ারফুল। আর হারাকু তো আছেই। তো ডিমেন কিং যদিও ভেবেছিল যুদ্ধ হবে, কিন্তু হারাকু উল্টো তার সিটিজেন হয়ে গেছে। কিন্তু অফিসারদের এখনো বিশ্বাস হচ্ছে না, কারণ ওদের যে লিডার আছে ও একটা অ্যাটাকে একটা ওয়াইভেনকে মেরে ফেলেছিল। তো ও আমাদের সামনে হার কেন মেনে নিচ্ছে? বাট যে অফিসার ওখানে গিয়েছিল ও বলে আমাদের ওদের সাথে যুদ্ধ করার কোনো প্রশ্নে ওঠে না, তুমি বিশ্বাসও করতে পারবে না, আমি ওখানে কাদের দেখেছি। আর যখন তারা জানতে পারে যে গ্রেট ভ্যাম্পায়ার লুলুসি সবচেয়ে শক্তিশালী অ্যাঞ্জেল লুলোর জন্য কাজ করছে, ওদের পায়ের নিচের মাটি সরে যায়। কিন্তু লোকটি এখানে থামে না, সে কাঁপতে কাঁপতে বলে
শুধু ওরা দুজন না, ওর কাছে হাই এলফ আর ইনফার্নো উলফের পুরো একটি আর্মি আছে। আর এর থেকেও ভয়ঙ্কর বিষয়, ওদেরকে লিড করছে 3 জন ব্যাটেল এঞ্জেল। আমি তো ভেবেছিলাম আজই আমার জীবনের শেষ দিন, তো বলতে পারো আমাদের পুরো কিংডম বেঁচে গেছে। আর পাশাপাশি ওরা আমাদের জন্য একটি উপহার পাঠিয়েছে, আর খুলে দেখা যায় এর মধ্যে কয়েকটা আপেল, যেগুলো অনেক টেস্টি। বাট ওখানে তারা একটি কাপড় পায় যেটা জাবুতনের তৈরি, আর এতে তারা আরো ভয় পেয়ে যায়, কারণ আগের যে ডিমন কিং ছিল উনি এরকম একটি ডিমন স্পাইডারের সাথে কয়েকদিন ফাইট করার পরেও জিততে পারেননি। এন্ড তারা 3 জন ভয়ে ডিমন কিং এর চাকরি ছাড়ার কথা ভাবে। এদিকে ট্রি ভিলেজে ড্রাগন কিংও হারাকুর সাথে দেখা করতে আসে, এন্ড তিনি ওর জন্য একটি সর্ড উপহার নিয়ে এসেছে। এটা ড্রাগন কিং এর পক্ষ থেকে আপনার জন্য উপহার। হারাকু ওদের উপহারের জন্য ধন্যবাদ জানায়, কিন্তু আপনারা এখানে কেন এসেছেন? ড্রাগন কিং এর অফিসার বলে, আমরা আপনাদের দক্ষিণ দিকে থাকি, যদিও এটা অনেক দূরে, কিন্তু আপনারা আমাদের প্রতিবেশী, তো এই জন্য ড্রাগন কিং আপনার সাথে দেখা করার ইচ্ছে জানিয়েছেন। কিন্তু এটা বলবেন, গ্রেট ড্রাগন কিং আমার সামনে মাথা কেন নামিয়ে রেখেছে? যে আসলে ড্রাগন কিং তার হোশে ফিরে, আসলে সেও ভয় পেয়ে আছে। এন্ড হারাকু বলে, আমরা আপনাদের ভিতরে ডাকতাম, কিন্তু ঘরের মধ্যে আপনার জায়গা হবে না। যা শুনে ড্রাগন কিং নিজের ছোট ফর্মে আসে আর তার পরিচয় দেয়। আমার নাম ড্র্যান, আমি বর্তমান ড্রাগন কিং। কিন্তু আপনি ঘামাচ্ছেন কেন? এন্ড এভাবে রাত হয়ে যায়, কেউ একজন চিৎকার করে বলছে, এই ওয়াইনগুলো অনেক ভালো, আমি এখান থেকে আর কখনোই যাব না। ড্রাগন কিং এখন ওদের ওয়াইনের ফ্যান। ওর অফিসার বলে, আপনি এরকমটা করতে পারবেন না, আপনাকে নিজের ল্যান্ডকে প্রোটেক্ট করতে হবে। তোমার কি মনে হয় কারো সাহস আছে আমার রাজ্যের উপর অ্যাটাক করার? না, তা নেই, কিন্তু রাজার নিজের রাজ্যে থাকা উচিত। আর হ্যাঁ, হারাকু ওনাকেও আপেল উপহার দিয়েছে, কিন্তু একটু বেশি, শতক ও সাইজও বড়। পরের দিন হারাকু লুলা আর টিয়ের সাথে আলোচনা করে, আজকাল তাদের এখানে অনেক গেস্ট আসছে, তো তাদের একটি গেস্ট হাউস বানানো উচিত। তো হারাকু একটি ছোট্ট ঘর বানাতে বলে, কিন্তু এলফ লিডার আর লুলা বলে, আমাদের এখানে এতদিন ডিমেন কিং আর ড্রাগন কিং এর সৈন্যরা এসেছিল, যারা অনেক শক্তিশালী, তো তারা খুব সহজে এখানে আসতে পারে। কিন্তু এরপর যে সাধারণ মানুষ বা নর্মাল পার্সনরা এখানে আসবে, ওরা এত পাওয়ারফুল হবে না, তো তারা গ্রুপেই ট্রাভেল করবে, তাই আমাদের একটু বড় ঘর বানাতে হবে। আর এলফ লিডার বলে 30 জন থাকতে পারে, এরকম ঘর বানালেই হবে। এন্ড হারাকু গেস্ট ওয়েলকামের জন্য একটি টিমও তৈরি করে, কারণ এতদিন ধরে যারাই আসে তারা ওদের ধমকে ধমকে ভিতরে আনে, তো গেস্ট ওয়েলকামের জন্য একটি নতুন টিম গঠন করা হয়। আর জাবুতনের ক্ষেত্রে তাকে একটি বেল দেওয়া হয়, যাতে গেস্ট আসলে সে এটা বাজায়। এবং লুলার বোনকে দায়িত্ব দেওয়া হয়, যদি কোনো গেস্ট রাতে এখানে থাকে ওদের উপর নজর রাখতে, কারণ সে আমার মতো রাতে ঘুমায় না। এন্ড কয়েকদিনের মধ্যে নতুন মেহমানও চলে আসে, এরা সবাই বিস্টম্যান। তারা পূর্ব দিকে পাহাড়ের পাশে হাউলিং ভিলেজ নামে একটি গ্রাম থেকে এসেছে, আর আমরা আপনাদের সাথে একটি ভালো সম্পর্ক বানাতে চাই। আজকের গেস্টদের লুলা সামলাতে চায়। সে দলের লিডারকে জিজ্ঞেস করে, তোমরা এই কয়েকজনে কি শুধু এখানে এসেছ? আর লিডার যখন হ্যাঁ বলে, লুলুর ইশারায় আরো কয়েকটি বিস্টম্যানকে এখানে ডেকে আনা হয়। এরা দূর থেকে আমাদের গ্রামের উপর নজর রাখছিল, তো এরা যেহেতু তোমাদের সাথে নেই, তার মানে এরা আমাদের দুশ্মন। আর লিডার এর জন্য ওদের কাছে ক্ষমা চায়। লুলু ওদেরকে গেস্ট হাউসে ইনভাইট করে, কিন্তু হারাকু নোটিস করে এদেরকে অনেক নর্মাল খাবার দেওয়া হয়েছে। আর যখন সে বাকিদের এর কারণ জিজ্ঞেস করে, অর্কমেট জানায় এরা প্রথমত আমাদের উপর স্পাই লাগিয়ে এসেছে, আর হাতে করে কোনো গিফটও আনেনি, তো ওরা শুধু এই ফলমূলই পাবে। আর পুরো টিম মিলে সিদ্ধান্ত নেয় এরা খারাপ মানুষ হতে পারে। কিন্তু হারাকুর মন একটু নরম, সে বাকিদেরকে বোঝানোর পর ওদেরকে একটু ওয়াইন দেওয়াতে পারে। কিন্তু বিস্টম্যানরা এই নর্মাল খাবারগুলি অনেক এনজয় করছিল, তাদের কাছে এটা অনেক টেস্টি লাগে। হারাকু ওদের কাছে গিয়ে ওদের গ্রাম সম্পর্কে জানতে চায়। লিডার বলতে শুরু করে তাদের গ্রামটি মাত্র 500 বছর পুরানো, তাদের এই ছোট্ট গ্রামের জনসংখ্যা 100-র মতো, এন্ড তাদের মধ্যে বেশিরভাগই বিস্টম্যান। আর তারা আরো জানায় তারা আগে মানুষদের সাথে ট্রেড করতো, কিন্তু কোনো সমস্যার কারণে এখন এটা থেমে গেছে, এবং তাদের গ্রাম হান্টিং আর মাইনিং এ অনেক ভালো, তো তারা এইসব জিনিস নিয়ে ওদের সাথে ট্রেড করতে পারবে। হারাকু ওদের সাথে ট্রেড করতে রাজি হয়ে যায়, এবং তারা জানায় তারা ডিমেন কিং এর লোকদের কাছে তাদের এই গ্রাম সম্পর্কে শুনেছে, আর তারা লুকানোর জন্য ক্ষমা চায়, কিন্তু এটা তাদের সেফটির জন্য। এটা নতুন গ্রাম, আর একজন লুকিয়ে ছিল, কারণ এখানে এসে কেউ একজন যদি বিপদে পড়ে, কেউ যাতে গিয়ে গ্রামে খবর দিতে পারে। এন্ড ট্রেড সম্পর্কে বিসলিডার বলে তাদের কোনো কারেন্সি নেই, তো এক গ্রাম অন্য গ্রামের সাথে জিনিসপত্র এক্সচেঞ্জ করবে। হারাকু ভাবে ওর গ্রামের কোনো কারেন্সি নেই, কিন্তু হয়তো ভবিষ্যতে থাকবে। বিস্টম্যান কন্টিনিউ করে, আমি প্রথমে ভেবেছিলাম 2 গ্রামে 2 দলের দোকান থাকবে, কিন্তু এটা আমাদের জন্য একটু কষ্টকর, আমাদের পক্ষে জঙ্গল চিনে হাঁটাও একটু কষ্টকর, তো আপনাদের লোক কি আমাদের ওখানে যেতে পারবে? আর হারাকুর মনে হয় সে এটা করতে পারবে যদি কুরুর হেল্প নেয়। সো হারাকু ট্রেড করতে রাজি হয়ে যায়, এবং বিস্টম্যান ট্রেড হিসেবে বলে তারা মাইনিং করা জিনিসপত্র দিয়ে অনেক হাই কোয়ালিটির জিনিসপত্র বানায়, এবং এর বদলে হারাকুরে যেসব ফসল উৎপাদন করে তারা ওগুলো চায়। এন্ড হারাকু এক কথায় রাজি, তার এসব কাছের জিনিসপত্র লাগবেই। হারাকু যাওয়ার সময় ওদেরকে কিছু গিফটও দেয়, এবং বিস লিডার সাথে সাথে বুঝে যায় সে হারাকুর কাছে ক্ষমা চায়, কারণ সে আগে এরকম কোনো গ্রামে যায়নি যেখানে একজন আরেকজনকে গিফট দিয়ে থাকে। তো পরের বার থেকে যখন ওরা আসবে, ওরা ওদের জন্য কোনো না কোনো উপহার নিয়ে আসবে। আর তারা এটাও বলে তারা হয়তো কোনো দামি জিনিসপত্র আনতে পারবে না, কারণ তাদের গ্রামের অবস্থা তো ভালো না,
হারাকু বলে দামে কিচ্ছু হয় না, তুমি যে ভেবেছো এটাই ম্যাটার করে। আর যখন জিনিসপত্র পাঠানোর কথা আসে মেয়েরা হারাকুকে যেতে দেয় না, কয়েকজন লেজারম্যান আর টিআই দায়িত্ব নেয়, বাট তাদের হাঁটার কষ্টটাও করতে হয় না। ড্রাগন কিং ওখানে চলে আসে আর এক ব্যারেল ওয়াইনের বদলে সে ওদের 10 দিনের পথ একদিনে পৌঁছে দেয়। আর হারাকু আরো বলে ড্রাগন কিং আমাদের এখানকার প্রথম দিন ওয়াইন টেস্ট করার পর সে রেগুলারলি এখানে আসতে শুরু করেছে। কিন্তু মেয়েরা সবসময় ওয়াইন নিয়ে অনেক অবসেস থাকে, তারা কারোর সাথে ওয়াইন শেয়ার করতে চায় না। কিন্তু রাইমকে ওরা মানা করে না, কারণ সে যতবারই আসে ওদের জন্য অনেক ভালো ভালো গিফট নিয়ে আসে। সকালবেলা রাইম জিনিসপত্র আর সবাইকে নিয়ে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ওয়াইনের জন্য ধন্যবাদ মেয়র। কোনো সমস্যা নেই। আর ড্রাগন কিং ওদের নিয়ে ওই গ্রামে পৌঁছে যায়। বিস্ট ভিলেজের সবাই প্রথমে ড্রাগন দেখে ভয় পেলেও বাকিদেরকে দেখে চিনতে পারে এরা ওই গ্রাম থেকে। আর যখন হারাকু জিজ্ঞেস করে ব্যবসা কেমন গিয়েছে, টিয়া বলে আমরা সবগুলোকে এক্সচেঞ্জ করতে পেরেছি। প্রথমে যদি ওরা ভয় পাচ্ছিল আমাদের কাছে আসতে, কিন্তু ওদের একটু ফ্রি স্যাম্পল দিতেই ওরা সবাই পাগল হয়ে যায় আর আমরা আমাদের সব জিনিসপত্র এক্সচেঞ্জ করতে পারি। কিন্তু ড্রাগন কিং ডিপ্রেশনে কেন? আসলে টিয়া ওকে ভয় দেখিয়ে ওর ওয়াইনগুলোকেও সেল করে দিয়েছে। অ্যান্ড হারাকু ওর মন ভালো করে দেয়, আমি তোমাকে 2 ব্যারেল দিয়ে দেবো। আর টিয়া আরো বলে হাউলিং ভিলেজের মেয়র রিকোয়েস্ট করেছে আমরা ওদের গ্রামের কিছু লোক আমাদের গ্রামে আশ্রয় দিতে পারবো কিনা, ওখান থেকে 20 জনের মতো আসতে পারে। অ্যান্ড হারাকু রাজি হয়ে যায়, আমাদের কিছু কাজের লোক দরকার আছে। অ্যান্ড চিন্তা করবেন না মেয়র, ওরা সবাই যুবতী মেয়ে, যেটা হারাকুর একদমই ভালো লাগে না। আসলে তার গ্রামের 99%ই ছেলে, তো সে একটি কন্ডিশন দেয় তাদেরকে অন্তত 2টি ছেলেকে পাঠাতে হবে, তাহলে আমি ওদেরকে অ্যাকসেপ্ট করব। আর কথা মতো 20 গালটা পরের দিন পৌঁছেও যায়। আপনি আমাদের যে কাজ দিতে পারবেন আমরা ওটাই করব, শুধু আমাদেরকে বের করে দেবেন না। হারাকু ওদেরকে শান্ত হতে বলে, তোমরা চারদিক ঘুরে দেখো এবং যে কাজ তোমাদের পছন্দ আমাকে এসে জানাও, আমি তোমাদেরকে ওই কাজটাই দেবো। আর আমাদের ঘরগুলো থেকে নিজেদের পছন্দ মতো একটি রুম চুজ করে নাও। যা শুনে মেয়েরা অবাক হয়ে যায়, কিন্তু ছেলেরা কোথায় যাদের আনার জন্য আমি তোমাদের সত্য দিয়েছিলাম? মেয়েটি প্রাউডলি জানায় তারা 3টে ছেলে এনেছে, কিন্তু 3টাই বাচ্চা। আপনি যেমন বলেছিলেন আমরা আপনার জন্য যুবক ছেলে নিয়ে এসেছি। এরা যুবক না তো, এরা বাচ্চা। আমি যুবক বলতে কোনো বাচ্চাকে বুঝাইনি, আমি ভবিষ্যতে গ্রামের দায়িত্ব নেওয়ার মতো ছেলের কথা বলেছি। পরের দিন হারাকু বলতে শুরু করে, প্রথমে বিস্টম্যানরা ভেবেছিল বা গার্লরা ভেবেছিল এখানে আসার পর ওদেরকে অনেক খারাপ ভাবে ট্রিট করা হবে, এজন্যই ওরা সবাই এত নার্ভাস ছিল। কিন্তু এখন মনে হয় ওরা সবাই খুশি। অর্কমেট বলে ওরা এখানে অনেক ভালোভাবেই থাকছে, কিন্তু সমস্যা হচ্ছে ওরা বারবার অজ্ঞান হয়ে যায়। আর এর কারণ হচ্ছে আমাদের পেয়ারা জাবুতন আর কুরোর পরিবার। যাই হোক, কিন্তু বিস্ট বাচ্চারা অনেক খুশি। প্রথম মানুষের মতো দেখতে 3 ছেলে, যারা হয়তো ভবিষ্যতে এলফদের সাহায্য করবে। তখনই হারাকু নোটিস করে একটি বিস্ট গার্ল ম্যাজিক ইউজ করছে, আর সে বুক ভরা কষ্ট নিয়ে জিজ্ঞেস করে তোমরাও কি ম্যাজিক ইউজ করতে পারো? হ্যাঁ, আমরা 20 জনই ম্যাজিক ইউজ করতে পারি। হারাকু টিয়াকে বলে এখানে এমন কেউ আছে যে ম্যাজিক ইউজ করতে পারে না? আর হারাকু তার শার্লক হোমসের স্কিল আনলক করে। লিলিয়া, তোমরা পারো? হ্যাঁ, সব হাই এলফরাই ম্যাজিক ইউজ করতে পারে। অর্ক, আমরা ফায়ার আর ওয়াটার ম্যাজিকে ভালো, হয়তো লেজার্ড ম্যানটা পারে না। মেয়র, আমরা পানির ম্যাজিকে ভালো। আচ্ছা, আমি তোমাদের নিয়ে অনেক খুশি। অ্যান্ড হতবাগা স্লাইমও এসে ওর সামনে শো অফ করে, আমরাও পারি। কষ্ট পাবেন না মেয়র, এখানে 3 জন আছে যারা ম্যাজিক ইউজ করতে পারে না। আর এরা হচ্ছে 3 বাচ্চা। হারাকু মনে মনে বলে, কিন্তু এই বাচ্চারাও একসময় ম্যাজিক আনলক করবে। যাই হোক, কষ্ট পেয়ে লাভ নেই, আমাকে আমার কাজে ফোকাস করতে হবে। হঠাৎই ভূমিকম্প শুরু হয়। তখন একজন ব্যাটল এঞ্জেল এসে হারাকুকে বলে একটি গ্রিজলি বেয়ার আর একটি ভাইপার ফাইট করছে, এর ফলেই এই ভূমিকম্প। এতে এঞ্জেল অনেক চিন্তিত, কারণ এই মনস্টারগুলো অনেক পাওয়ারফুল। এগুলোকে হারাতে হলে তাদের একটা প্ল্যানের প্রয়োজন। এবং হারাকু ভেবেচিন্তে বলে, আমরা কি এগুলোকে খেতে পারবো? এঞ্জেল হারাকুকে নার্ভাস হয়ে ওখানে নিয়ে যায়। এগুলো অনেক বড়, মাংস অনেক বেশি হবে। এঞ্জেল ভয় পেয়ে বলে ওঠে, এগুলো অনেক পাওয়ারফুল, আমাদেরকে হেল্প ডাকা উচিত। চিন্তা করো না, আমাকে নিচে নামাও। আর হারাকু এক কোপেই 2টাকে মেরে ফেলে। কুরো, আজকে আমরা নতুন কিছু খাবো। তোমার মনে হয় তুমি একটা অ্যাটাকে এগুলোকে মারতে পারবে? আমরা 3 জন মিলে পারবো তো? এগুলো কাছে থেকে অনেক বড়। আপনি এগুলো দিয়ে কি করবেন মেয়র? হ্যাঁ, আমার কাছে কিছু আইডিয়া আছে। আর হারাকু বিয়ারের মাংস ওয়াইন দিয়ে রান্না করে। ওয়াইন দিবেন আপনি? এটা আমার এলাকার রেসিপি। আর বরাবরের মতো প্রথমে হারাকু খাইয়ে দেখায়, এটা অনেক ভালো, আপনি আমাদের মদগুলোকে নষ্ট করলেন। আর ভাইপারের মাংসটাকে সে ভাজে, যেটা ফ্রাইড চিকেনের মতো খেতে। আর তার কিছু একটা মিসিং মনে হয়। রাতে হারাকু ফ্লোরার কাছে যায় আর তার ফার্মেন্টেশনের এক্সপেরিমেন্ট সম্পর্কে জিজ্ঞেস করে। আর ফ্লোরা জানায় সে কোনো সাকসেস পায়নি, এটা করতে গিয়ে সে 3 বার ঘরটাকে উড়িয়ে দিয়েছে। আর সকালে গিয়ে প্রথম দাওয়া মুরগির ডিম কালেক্ট করে। ফাইনালি মুরগিগুলো কাজে আসছে। সে কিছু ডিমের লবণ দিয়ে একটি ছাঁকনি দিয়ে পিটতে শুরু করে। আর এগুলোতে অ্যাপেলের ভিনেগার আর তেল এড করে সে মিউনিস তৈরি করে ফেলে। সেই দিনই কয়েকজন অর্ক ওদের সাথে দেখা করতে আসে। তারা হারাকুর গ্রামের ওয়াইনের প্রশংসা শুনেছে এন্ড এটা টেস্ট করতে চায়, যদি তুই জানতে এগুলো কিভাবে তৈরি হয়। তারা ক্ষমা চায়, যদিও তারা কোনো টাকা দিতে পারবে না, কিন্তু মদগুলো টেস্ট করতে চায়। মেয়েরা সাথে সাথে না করে, তারা তাদের ওয়াইন কারোর সাথে শেয়ার করবে না। এবং ডরফরা জানায় তাদের কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই,
কিন্তু তাদের কাছে টেকনোলজি আছে। কিরকম টেকনোলজি? আমরা পুরো দুনিয়া ঘুরেছি এবং আমরা অনেক ভালো ওয়াইন তৈরি করতে পারি। আর হারাকুর গ্রামে তারা স্পেশাল ফসল দেখেছে যেগুলো দিয়ে তারা ওয়াইন বানিয়ে দেখাতে পারে। আসলে ভুট্টা, গম এগুলো দিয়ে ওয়াইন তৈরি করা যায়, কিন্তু কিভাবে আমি জানি না, আমি শুধু শুনেছি। যাই হোক, হারাকু ওদেরকে টেস্ট করে। তারা বিভিন্ন যন্ত্র দিয়ে এসব ভুট্টা, গম দিয়ে এক ধরনের অ্যালকোহল তৈরি করে দেখায়, যেটা হোয়াইট হলেও অনেক স্ট্রং। এন্ড হারাকু ফ্যান। আর এর বদলে অর্কদের রাতে ওয়াইন খাওয়ানো হয়। তারাও এখন আমাদের গ্রামের মেম্বার। হারাকু ড্রফটিকে জিজ্ঞেস করে তাদের এখানকার কোনো মেয়ে পছন্দ হচ্ছে কিনা, এবং ডর্ফ জানায় এরা যদিও সুন্দরী, কিন্তু তার শুধু দাড়িওয়ালা মেয়ে পছন্দ। সবাই হারাকুর নতুন তৈরি করা মিউনিজের প্রশংসা করে। ব্রাইমও ওদেরকে ওই পার্টি জয়েন করে, কিন্তু মেয়েদের কষ্ট, ও এখানে আসলে যদিও ওরা খুশি, ওরা গিফট পাচ্ছে, কিন্তু ও একাই অনেক বেশি ওয়াইন খায়, যেটা মেয়েদের পছন্দ না। পরের দিন সকালে হঠাৎই হারাকু নোটিস করে একটি ড্রাগন ওদের গ্রামের দিকে এগিয়ে আসছে, যাকে যাবতীয় মাত্র দেখতে পায়। কিন্তু ড্রাগনটা কিছু করার আগে হারাকু ওটার উপর অ্যাটাক করার সিদ্ধান্ত নেয়। তখনই আমাদের ড্রাগন কিং ব্রাইম এসে ওটাকে সরিয়ে দেয়। হঠাৎই ওখানে অনেক পাওয়ারফুল একটি ড্রাগন চলে আসে, যার থেকে ব্রাইমকে বাঁচানোর জন্য হারাকু ওটার উপর স্পিয়ার ছুড়ে মারে, বাট ড্রাগনটা অল্পের জন্য বেঁচে যায়। এন্ড যখন হারাকু সেকেন্ড অ্যাটাক করতে যায়, কিন্তু ড্রাইমের অ্যাসিস্ট্যান্ট এসে হারাকুকে থামায়। এরা কোনো দুশ্মন না, যেটা হারাকু কিচ্ছুই বুঝতে পারে না। সে বাকি দুই মহিলার পরিচয় দেয়, এরা ব্রাইমের ওয়াইফ আর মেয়ে। হারাকু ব্রাইমকে জিজ্ঞেস করে ওরা এইভাবে কেন আসলো, আর ব্রাইম এটা এক্সপ্লেন করার ট্রাই করে। আসলে ব্রাইম প্রায় প্রতিদিনই এখানে লুকিয়ে লুকিয়ে আসে, যার কারণে ওর ওয়াইফের ওর উপর সন্দেহ হয় ও হয়তো এখানে কোনো খারাপ কাজ করতে আসে, এজন্য ওর পিছে পিছে আজকে ওরা এখানে চলে এসেছে। তোমরা পুরোপুরি ভুল ভেবেছ। কিন্তু আপনি প্রতিদিন উপহার নিয়ে আসছিলেন। আর হারাকু পুরো সিচুয়েশন বুঝতে পারে এখানে আসলে কি হচ্ছে, ফ্যামিলি প্রবলেম। ব্রাইম ওদের বোঝানোর চেষ্টা করে এটা হারাকু আর ওদের মধ্যে অনেক ডিপ্লোম্যাটিক একটা বিষয় দুই রাজ্যের মধ্যে। এটা হারাকুর গ্রামের সেবার জন্য ওদের গিফট, যার মূল্য আসলে দেওয়া যায় না। প্রথমে হারাকু ওদের উপর অ্যাটাক করার জন্য সরি বলে, তখন মেয়েটিও সরি বলে, কিন্তু একটু অদ্ভুত ভাবে। আমি ভেবেছিলাম আমার বাবার এখানে অ্যাফেয়ার চলছে, তো আমি পুরো গ্রামটিকে চালিয়ে দেওয়ার কথা ভেবেছি, কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আর আমিও জঘন্য লোকের কাপড় বানাতে চেয়েছিলাম, যে আমার মেয়ের উপর একটি স্পিয়ার এম করেছিল, আর আমরা দুজনই সরি। হারাকু হয়তো ওদের গ্রামটিকে ওদের ঘুরিয়ে দেখায়। আর যখন হারাকু ওখান থেকে চলে যায়, ড্রাগন কিং কুইনকে জিজ্ঞেস করে, যার নাম আমি ভুলে গেছি, তুমি বুঝতে পারছো আমি এখানে প্রতিদিন কেন আসি, আমাদের যে কোনো মূল্যে? হ্যাঁ, ওই লোকটা অনেক পাওয়ারফুল। যদি ওদের জনসংখ্যা অনেক কম, কিন্তু হয়তো আমাদের পুরো ড্রাগন কিংডমের থেকে বেশি পাওয়ারফুল। কিন্তু ওই মেয়র তো অনেক ভয়ঙ্কর। তুমি জানতে তুমি এই স্পিয়ারটা থামাতে পারবে না, এজন্য তুমি ডস করেছিলে। না, আমি ওটা ডস করতে পারিনি, আমার এক পুরাতন স্পাইডার ফ্রেন্ড আমাকে বাঁচিয়েছিল, যেটা আমাদের জাবুতন। আর ড্রাগন কুইন তার মেয়েকে অর্ডার দেয় এই গ্রামে কয়েকদিন কাটাতে, তাকে এটা কনফার্ম করতে হবে এত পাওয়ারফুল মানুষ যাতে তাদের বিরুদ্ধে না যায়। হারাকু ড্রাগন কিং আর কুইনের কথায় মেয়েটিকে ওর গ্রামের থাকার অনুমতি দিয়ে দেয়, কিন্তু লাস্টে মনে এই গ্রামের জন্য একটু বেশি পাওয়ারফুল। তার হালকা হাঁচিতেও পুরো গ্রাম উড়ে যাওয়ার অবস্থা। আর এটা কতটা বেশি যে ও প্লেট ধরতে গেলে ওটা ভেঙে যাচ্ছে, ফসল পাড়তে গেলে ওটা হাতেই গলে যাচ্ছে। হারাকু বুঝতে পারছে না সে লাস্ট মুনকে দিয়ে কি করবে, এবং তার মনে হয় ড্রাগন যেহেতু অনেক নলেজেবল হয়, সে যেসব গুরুত্বপূর্ণ মানুষ ওর সাথে দেখা করতে আসে ওগুলোর সাথে ডিল করার দায়িত্ব লাস্ট মুনকে দেবে। কিন্তু এটাকে ভালো প্ল্যান। নেক্সট টাইম যখন ডিমের কিং এর সৈন্য ভিজেল ওদের সাথে দেখা করতে আসে, ওর হাঁটু কাঁপতে শুরু করে, কারণ সে ব্লাস্ট মুনকে দেখেই চিনতে পেরেছে এই মেয়েটা ড্রাগন কিং এর মেয়ে, যে ডিস্ট্রাকশনের জন্য অনেক ফেমাস। লাস্টে জিজ্ঞেস করে আপনি এখানে কেন এসেছেন। বিজেল বলে তারা কিছু অরেঞ্জের জন্য এসেছে, বাট লাস্টে জানায় এগুলো শেষ, এর বদলে আপনি কিছু স্ট্রবেরি নিয়ে যান। এন্ড বিজেল দ্বিতীয় কথা বলে না, যাওয়ার আগে হারাকু ওকে এগুলোর পরিমাণ দেখে নিতে বলে, কিন্তু ও শুধু যাওয়ার মিনিট গুনছে কখন এখান থেকে পালিয়ে বাঁচবে, জীবনের দাম অনেক বেশি। এন্ড বরাবরের মতো সে তার কলিগদের সাথে এই কাহিনী শেয়ার করে, সে ড্রাগন কিং এর মেয়ে লাস্টিকে ওখানে দেখেছে। এন্ড সবার অবস্থা আবার ওটাই, তারা ওদের উপর স্পাই করতে চায়, কিন্তু ধরা পড়লে একজনও বাঁচবে না। তো বিজেল অন্যভাবে ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়, সে তার মেয়ের কাছে যায় আর তাকে হারাকুর গ্রামে গিয়ে বসবাস করতে বলে। হারাকুর গ্রামের মিলিটারি স্ট্রেংথ কেমন, মেয়েটি এক কথায় রাজি হয়ে যায় আর ডিরেক্ট ওখানে টেলিপোর্ট করে। লাস্টে ওকে ওয়েলকাম করে, তাকেও এই গ্রামে থাকার অনুমতি দিয়ে দেওয়া হয়, আর মেয়েটি তার মিশন অনুযায়ী ইনভেস্টিগেশন শুরু করে। তার গ্রামের সবাইকে অনেক পাওয়ারফুল মনে হয়, ডর্ফ, হাই এলফ, লিজার্ডম্যান, বিস্টম্যান, যাদের দেখে ও বুঝে গেছে এদের সাথে ওদের পুরো কিংডমও জিততে পারবে না। এন্ড তখনই তার দেখা হয় ইনফর্নো উলফ আর স্পাইডারদের দলের সাথে। এন্ড এখন সে নিশ্চিত ফাইটেরও প্রশ্ন ওঠে না। সে ওদের লেভেল অনুযায়ী একটি চার্ট তৈরি করে, কিন্তু ওদের যে লিডার আছে ওকে সে এখনো দেখেনি। হঠাৎই হারাকু ওর পাশ দিয়ে যাচ্ছিল, হারাকু ওকে কোনো সাহায্য লাগবে কিনা জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটি ওকে ইগো দেখিয়ে চলে যায়, আমার কোনো সাধারণ মানুষের সাহায্যের দরকার নেই। এন্ড পরক্ষণে তার মাথায় বোম ফাটে, কারণ লাস্ট মান ওদেরকে জানায় এটা আমাদের মেয়র, যিনি আমাদের সবাইকে লিড করেন। যদিও সে একটি মানুষ, কিন্তু সে আমার মা আর বাবাকে একসাথে মারতে পারবে।
はしたの？ এভাবে দিন পার হতে থাকে, কিন্তু যখনই মেয়েটি হারাকুকে দেখে ও ভয় কাঁপতে শুরু করে। হারাকু ওকে নোটিস করে, তোমাকে আমি কোথাও দেখেছিলাম, কিন্তু মেয়েটি আমাকে দেখে এরকম ভয় পায় কেন? কয়েকদিন এভাবে কেটে যায়, কিন্তু একদিন সবাই মিলে একটি স্লাইমকে ধরে বসে, কারণ এই স্লাইমটি মেয়েদের প্রিয় ওয়াইন চুরি করে খেয়ে ফেলেছে, পুরো একটা ব্যারেল। আসলে যে স্লাইমগুলোকে তারা পানি পরিষ্কার করতে আর ময়লা পরিষ্কার করতে এনেছিল, একটা সময় এগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং এদের এক একজনের মধ্যে এক এক স্কিল দেখা দেয়। এমনই আজকে একটি স্লাইম কোনোভাবে ওয়াইনের বোতল খেয়ে ওয়াইন স্লাইম হয়ে গেছে, যার উপর মেয়েরা অসম্ভব রেগে ওঠে এবং প্রথম কোর্ট কাচারি, মেয়র আমরা একে শাস্তি দিতে চাই, কিন্তু এই একটা স্লাইম। বাট না, সব ওয়াইন লাভাররা এটার এক্সিকিউশন চায়, একে শাস্তি দেওয়া হোক। বাট হারাকু বিস্টম্যান আর ডিভিন কিং অফিসারের মেয়ে মিলে ওদেরকে বোঝাতে পারে একে শাস্তি দিলে কোনো লাভ নেই, এ কিছু বুঝতেই পারবে না। হারাকু বলে এখন অটম চলছে, শরৎকাল, শীতকালের আগের সময়, চারদিকের পাতাগুলো ঝরতে শুরু করেছে। হারাকু খাবার খেতে খেতে বলে এই মাশরুমগুলো দেখে আমার সি ফুডের কথা মনে পড়লো, কিন্তু যদি এখানে একটা হটপট থাকতো বা সি ফুড থাকতো তাহলে অনেক মজা হতো। যা শুনে সব মেয়েদের কান খাড়া হয়ে যায়, তারা জানতে চায় এই হটপট আর সি ফুড কি। হারাকু ওদের বোঝানোর চেষ্টা করে বিভিন্ন সামুদ্রিক প্রাণী আর সমুদ্র থেকে পাওয়া কিছু লতা পাতা আর কিছু সবজি অ্যাড করে এগুলোকে একসাথে একটি পাত্রে রেখে গরম করে করে খাওয়া হয়, আর এটাকে চাঙ্গুমিকে হটপট বলে। যা শুনেই সব মেয়েরা অ্যাক্টিভ হয়ে যায়, তারা সবাই রিসার্চ শুরু করে। ফ্লোরাম বলে যদি হারাকু আপনি সামুদ্রিক খাবার খেতে চান, আমাদের গ্রামের দক্ষিণ দিকে একটি গ্রাম আছে যারা এই সামুদ্রিক খাবারগুলো ট্রেড করে, আমরা যদি ওখানে পৌঁছাতে পারি তাহলে হয়তো আমরা ওদের সাথে ট্রেড করতে পারবো। লাস্ট মুন উড়ে ওই গ্রামে গিয়ে ফিশ প্রোডাক্টগুলো আনার জন্য রাজি হয়ে যায় এবং ফ্লোরামও ওকে হেল্প করতে চায়, অ্যান্ড সব মেয়েরা নিজের মতো কাজ ভাগ করে নেয়। হারাকু অনেক খুশি, সে এমন কিছু সঙ্গী পেয়েছে যারা ওর এক কথায় সব কাজ করতে রাজি। অ্যান্ড লাস্ট মুন আর ফ্লোরাম মাছ কালেক্ট করার জন্য বেরিয়ে পড়ে। 3 দিন পরে তারা ফিরে আসে, তারা মাছ এবং এর মার্চেন্ট দুজনকে নিয়ে এসেছে। সে তার পরিচয় দেয়, তার নাম মাইকেল এবং সে ওখানকার একজন নামি দামি ব্যবসায়ী। হারাকু ওকে এগুলো ডেলিভার করার জন্য ধন্যবাদ জানায়, আর হারাকু ওর পরিচয় দেয়। মার্চেন্ট জানায় মাছের পাশে সে যে সিউইডের কথা বলেছিল এগুলো নর্মালি তার ফিশারম্যানরা ফেলে দেয়, কিন্তু সে হারাকুকে চিন্তা করতে নিষেধ করে। পরের বার যখন তাদের সামনে সিউইড গুলো পড়বে তারা এগুলো হারাকুর জন্য কালেক্ট করে নেবে। আর সে স্পেশালি এখানে আসার কারণ বলে, প্রথমত সে হারাকুকে দেখতে চেয়েছিল, এরপর তাদের গ্রাম, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সে এখন তারা যেসব ফসল ট্রেডিং করবে এগুলো সব নিজে সামলাতে চায়। অ্যান্ড সে অ্যাসিওর করে এখন তারা যে ফসলের দাম পায় এর থেকে কয়েক গুণ বেশি লাভ সে এনে দেবে। আর বাকিরা তার ডিরেক্ট অ্যাপ্রোচে অনেক ইমপ্রেস, অ্যান্ড হারাকুও ভাবনায় পড়ে যায়। অনেকেই আছে যারা আমাদের এই কাজ নিতে চায়। লোকটি বলে আমি জানি, এজন্য আমি বলছি যদি আপনারা এটা চান। আর সে ওর ট্রেড করা জিনিসপত্রের লিস্ট ওদেরকে দেখাতে শুরু করে, আর দিন শেষে হারাকুরা রাজি হয়ে যায়, সবকিছু দরদাম ও ঠিক করবে। এখন সবকিছু তো হয়েছে, কিন্তু পরের বার আমি যখন আসবো আমি আপনাদের স্পেশাল ওয়াইন নিয়ে এক্সাইটেড। যা শোনার সাথে সাথে লাস্ট মুন রেগে যায়, তারা ওয়াইন কারোর সাথে শেয়ার করবে না। লাস্ট মুন মার্চেন্টদের নিয়ে ওদের গন্তব্যের দিকে রওনা দেয়। এদিকে হারাকু ওর বিহেভিয়ারে অনেক ইমপ্রেস। যখন ডিমেন কিং ড্রাগন কিং এর লোকেরা এখানে আসে ওদের বিহেভিয়ার অনেক অদ্ভুত থাকে, কিন্তু এই লোকটার বিহেভিয়ার কত নর্মাল ছিল, ও একদম পাক্কা ব্যবসায়ী। আর এদিকে আমরা মার্চেন্টকে দেখি যে গ্রেট টি ভিলেজের দিকে লাস্টবার তাকিয়ে আছে। ওখানে থাকা অবস্থায় ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এটা তার 7 পুরুষের ভাগ্য, সে বেঁচে ফিরছে। ওরা সবাই মনস্টার। মার্চেন্ট ভাবতে শুরু করে 3 দিন আগে যখন লাস্ট মুনটা ওর কাছে আসে, প্রথমে সে তার লোকদেরকে এটা সামলাতে বলে, কিন্তু হঠাৎই সে তার ঘাড়ের পিছে একটা চিল ফিল করে, ভয়ঙ্কর কিছু একটা এখানে এসেছে, তাকে নিজেকে এটা সামলাতে হবে। অ্যান্ড মার্চেন্টের এই ফিলিং অ্যাকুরেট ছিল। সে দেখতে পায় এখানে ডিমেন কিং এর একজন কমান্ডারের মেয়ে আছে। সেভাবে যদি আমি ওদেরকে ইগনোর করতাম তাহলে হয়তো আমার মাথায় গাড়ে থাকতো না। সে ফ্লোরামকে জিজ্ঞেস করে আপনার পাশের এই মেয়েটিকে। লাস্ট মুন নিজের পরিচয় দেয়, আমি লাস্টেস্ট মুন ড্রাগন পরিবারের, আপনি আমাকে লাস্টি বলে ডাকতে পারেন। অ্যান্ড বেচারা মার্চেন্ট আবারও শকে, এটা ওই ড্রাগন যাকে সবাই ডিস্ট্রাকশনের জন্য জানে। হ্যাঁ ঠিকই, ও আপেল পাড়তে গিয়ে পুরো গ্রামে উড়িয়ে দিতে বসেছিল। আর মার্চেন্ট ভাবতে শুরু করে এই 2 ডেঞ্জারাস পার্সন একসাথে কি করছে, আর এদের সাথে ট্রেড করা ঠিক হবে কিনা, এটা অনেক রিস্কি। কিন্তু সে ট্রেডের সামনে তারা তার মাছের বদলে এসব ফলমূল ট্রেড করতে চায়। আর মার্চেন্ট সাথে সাথে চিনে যায় এগুলো সেই ফল যেগুলো নিয়ে পুরো রাজ্যে কথা চলছে, এগুলো ডিমান্ড মার্কেটে অনেক হাই, প্রতিটা ফলের দাম একটা সিলভার কয়েন। সাথে সাথে সে বুঝে যায় এগুলোতে সে কত বেশি প্রফিট করবে, এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম চান্স। আর তারা এখান থেকে কি নিয়ে যাবে এটা আনুমানিক ছবিও হারাকা থেকে তৈরি করে এনেছে। অ্যান্ড মার্চেন্ট তার লোকদেরকে আদেশ দেয় এখনই এসব জিনিস কালেক্ট করে নিয়ে আসতে। মার্চেন্ট জিজ্ঞেস করে এগুলো আমরা কোথায় ডেলিভার করবো। ল্যাসি বলে এগুলো আপনাকে ফরেস্ট অফ ডেতে দিয়ে আসতে হবে। অ্যান্ড মার্চেন্ট আবারও ভয় পেয়ে যায়, তার জীবনের মূল্য কি টাকার থেকে বেশি।
চিন্তা করবেন না, আমি আপনার পিঠে করে ওখানে পৌঁছে দেবো, আবার দিয়েও যাব। আর এই রাইডটা মোটো নর্মাল রাইড ছিল না। একই দিনে এসে দুনিয়ার সবচেয়ে স্ট্রংগেস্ট প্রাণী তিনটা ড্রাগনের সাথে দেখা করে। এরপর অ্যাঞ্জেল অফ অ্যানাইলেশন, এলফ, ইনফর্নো উলফ, ডিমেন স্পাইডার কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসের সামনে পড়েছে। কিন্তু একটা জিনিস তার নর্মাল লাগে, ওদের যে লিডার আছে উনি একজন নর্মাল পার্সন না, ওর যে ওয়াইফ আছে ও একজন ড্রাকুলা। আর যখন সে ওয়াইন চেয়েছিল, ল্যাস্টি কিভাবে ওর উপরে রেগে উঠেছিল। আর বেচারা মার্টিন ভাবতে শুরু করে এটা তার জীবনের বেস্ট ডিল ছিল, সে এর থেকে অনেক টাকা কামাবে। কিন্তু ওর মনে হয় না ওর বডি এত ধকল সহ্য করতে পারবে। রাতে হারাকু তাদের কালেক্ট করা সব সি ফুড একসাথে একটি পডে করে রান্না করে এন্ড সব মেয়েদের সাথে এনজয় করে। পরের দিন সকালে আরো একটি ড্রাগন ওদের গ্রামের সামনে উপস্থিত হয়, যাকে আকাশে প্যাট্রোল করা তিনজন ব্যাটেল অ্যাঞ্জেল থামানোর চেষ্টা করেছিল, কিন্তু ড্রাগনকে থামানো একটু কঠিন। হারাকু বুঝতে পারে না ড্রাগনটা এরকম তার গ্রামের সামনে দাঁড়িয়ে আছে কেন। আর ড্রাগনটা জঙ্গলে একটি ফায়ারবল মেরে বুঝিয়ে দেয় সে হারাকুকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করতে এসেছে। হারাকু প্রথম একটি স্পিয়ার ছুড়ে মারে, যেটা ড্রাগনটা ডজ করে, কিন্তু এটা হারাকুর প্ল্যান ছিল সে আরো একটি স্পিয়ার ছুড়ে মারে, যেটা ওটা ডানায় লাগে এন্ড ড্রাগন ডাউন। এন্ড আবারও ওই জঙ্গলের সিন। আর সে জানায় সে হারাকুর অনেক প্রশংসা শুনেছে এন্ড হারাকু অন্য কিছু করবে, তখনই ব্রাইম ওখানে চলে আসে। মেয়র একটু থামুন, আমাকে এক্সপ্লেন করতে দিন। আর এক্সপ্লেন শুনে হারাকু বুঝতে পারে এর নাম হাকুরেন এবং এই ব্রাইমের বড় বোন। হাকুরেন বলে এই সব ভুল ব্রাইমের, আমি শুনতে পেয়েছি সে আমাদের লাস্ট মুনকে এই গ্রামের মেয়রের সাথে বিয়ে দিতে চায়, আর এই জন্যই এখন আমি এখানে। ব্রাইম এটা ডিনাই করার চেষ্টা করে, আর তার আরো খারাপ লাগছে তার থেকে 900 বছর ছোট একটি মেয়ের তার আগে বিয়ে হচ্ছে। হারাকু বলে তাহলে আপনি নর্মালি কেন আমাদের সাথে দেখা করতে আসলেন না। ব্রাইম ওকে ডিফেন্ড করার ট্রাই করে, আসলে আমার বোন একটু এরকমই, ও একটু লড়াই পাগল। যা শুনে হারাকু অনেক রেগে যায় আর ওর মাথা টিপে জিজ্ঞেস করে এখনই জঙ্গলে যে গর্ত করেছে ওটা ঠিক করো। হারাকু ওদের দুজনকে ডিনার ডাকে। তাহলে লিটল ব্রাইম, তুমি প্রতিদিন এরকম ভালো খাবার খেতে পাও? না, আমি প্রতিদিন আসি না, শুধু সপ্তাহে 3 দিন। তখনই লাস্টে এসে হারাকুকে সরি বলে, তার আন্টির জন্য আজকে তাকে এত ঝামেলা পোহাতে হয়েছে। এন্ড লাস্ট মনে আন্টি হারাকুকে জিজ্ঞেস করে সে হারাকুর কোনো স্পেশাল গেমের কথা শুনেছে যেটা ও খেলতে চায়। হারাকু বলে হ্যাঁ, একটা গেম আমরা খেলি, এটাকে মার্চেন্ট বলে, কিন্তু নর্মালি এটার মজা তখন হয় যখন মানুষ বেট লাগায়। এন্ড হারাকুর কাছে যেহেতু বেট লাগানোর জন্য কিছু ছিল না, তো তারা ঠিক করে তারা স্ট্রিপিং খেলবে, যে হেরে যাবে তাকে লজ্জায় পড়তে হবে। এন্ড অ্যাজ অলওয়েজ কয়েক ম্যাচ খেলার পরে হারাকুর অবস্থা খারাপ, তার গেমে সে নিজেই হারতে শুরু করে। এটা কিভাবে খেলে আমি জানি না, কিন্তু ওরা অনেক মজা পাচ্ছে আর হারাকুর কাছে শুধু এক টুকরো কাপড় বেঁচে আছে। লাস্ট টাইমে হারাকুর মনে হয় যে সে জিততে পারবে, কিন্তু সেটা হয় যেটা হারাকু সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল। তাকে তার শেষ কাপড়টাকে হারাতে হয়। এদিকে আবার আমাদের ড্রাগন কিং এর লোকেরা বিনা কুকুরের প্রেসার নিতেছে। ওই গ্রামে এখন একটার পর একটা ড্রাগন এসেই যাচ্ছে আর তারা এখন অসম্ভব নার্ভাস। এন্ড ফাইনালি আমরা আমাদের ডিমেন কিং কে দেখতে পাই, কিন্তু ডিমেন কিং এসব ড্রাগন ম্যাগন নিয়ে চিন্তা করে না। তার টেনশন হচ্ছে তার মেয়ে তার সাথে সকাল ধরে একটাও কথা বলেনি। আর রান্ডান এটা শুনে তার রিজাইন লেটার দিয়ে দেয়, আমি যাচ্ছি। এদিকে হাকুরন গ্রামের বাচ্চাদেরকে পড়াচ্ছে। কয়েকদিন আগে যখন সে এসেছিল আমরা বুঝতে পারি সে সব কাজে অনেক স্কিল্ড, যেটাই করে সেটাতেই পারফেক্ট, কিন্তু ও সমস্যা হচ্ছে ও বেশি অলস। আর এই জন্য আমি ওকে দিয়ে গর্ত খোঁড়াই আর ওটাকে ফিল করাই। আর সব শেষে এখন সে আমাদের গ্রামের টিচার। পরের দিন সকালে 3টা স্নেক গার্ল ওদের গ্রামে আসে, কারণ যে ডানজনে ওরা থাকে একদিন হঠাৎ করেই হারাকুর ইনফার্নো উলফ আর স্পাইডার ডেমনরা ওখানে অ্যাটাক করে দিয়েছিল। এন্ড এখন তাদের কাছে খাবারেরও শর্টেজ, তো ওদের অ্যাটাকারের কাছে ওরা প্রোটেকশন চায়। আর এই প্রোটেকশনের বদলে তারা হারাকুর সাথে ওদের জেম ট্রেড করবে। কিন্তু হারাকুর খারাপ লাগে ওর ডিমেনদের জন্য ওরা কত সাফার করেছে, তো সে ওদের এর বদলে কিছু ফল দিয়ে দেয়। হারাকু ওদের কাছে এইভাবেই ট্রেড করার রিকোয়েস্ট করে এন্ড মেয়েরাও রাজি হয়ে যায়। এই ফলের বদলে তারা ওদেরকে জেম দিতে পারে, কিন্তু হারাকু জানে ওদের দেখালে আমার চ্যানেলে প্রবলেম হতে পারে, তো সে ওদের পরের বার যখন আসবে ঢেকে আসতে বলে। আর এই নাও কাপড়। এন্ড হারাকু বলে যদিও এটা ওদের কালচারের অংশ, কিন্তু আমার বারবার ওখানে নজর যাচ্ছিল। আর এভাবেই শুরু হয় লামিয়াদের সাথে আমাদের ট্রেডিং। এন্ড হারাকু ওর ওয়াইফকে জিজ্ঞেস করে যেহেতু আমাদের ট্রেডিং পার্টনার দিন দিন বেড়ে যাচ্ছে, তো আমাদের জমিনকে আরো বাড়ানো উচিত। এন্ড লুলাও এতে একমত হয়। এদিকে ডিমনিক কিংডমের যে প্রিন্সেস আছে, প্রিন্সেসের কাছে ফ্লোরামের 3জন বন্ধু আসে আর তারা রাজকুমারীর কাছে রিকোয়েস্ট করে তারা নিশ্চিত ফ্লোরামকে ওই গ্রামে বন্দি করে রাখা হয়েছে আর তারা এখন ফ্লোরামকে বাঁচাতে যাবে। আর ফ্লোরাম হচ্ছে বিজেলের মেয়ে। বিজেল তার মেয়ে ফ্লোরামের কাছে আসে আর তার এখানে থাকতে কোনো প্রবলেম হচ্ছে কিনা জানতে চায়। ফ্লোরাম না করে এখানকার সবাই অনেক ভালো, কিন্তু আপনি এখানে আমার খবর নিতে তো আসেননি, অন্য কোনো কারণ আছে? আর বিজেল চিন্তিত হয়ে বলে আসলে রাজকুমারী ভাবছে যে তোমাকে এখানে ওরা বন্দি করে রেখেছে, তো এই জন্য উনি সৈন্য গ্যাদার করছেন যাতে গ্রামের উপর অ্যাটাক করতে পারে।
যা শুনে ফ্লোরাম অবাক হয়ে যায় ওরা এরকম কেন করছে। আসলে ওরা চারজনই ফ্লোরামের বন্ধু। বিজেল জানায় সে ওদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা ওর উপরে বিশ্বাস করছে না, আর তারা কালকেই আসবে। রাজকুমারী 300-এর মতো লোক একত্র করেছে, আর এখন বিজেল চায় ফ্লোরাম যাতে ওই গ্রাম থেকে এমন একজনকে পাঠায় যে ওই সৈন্যদেরকে হারিয়ে বোঝাতে পারে যে তারা কত পাওয়ারফুল। এন্ড হারাকু যাতে এটা না শুনে। এন্ড ফ্লোরাম ভাবতে শুরু করে সে কাকে পাঠাবে। যদি লাস্ট পনকে পাঠায় সে ভুলে সবাইকে মেরেও ফেলতে পারে, তো ড্রাগনদের দিয়ে তো সম্ভব না। এরপর ভ্যাম্পায়ার, ওরাও ডেঞ্জারাস, আর যে এঞ্জেলরা আছে ওরা আমার কথাই শুনবে না। তো ফ্লোরাম ভাবে তাকে গ্রামের বাইরে কারো সাহায্য নিতে হবে। পরের দিন সকালে একটা বড় এক্সপ্লোশনে জঙ্গলের গাছগুলো ভেঙে পড়ে। কেউ জঙ্গলের গাছগুলো উপড়ে ফেলছে। আর হ্যাঁ, তোমরা এদেরকে ঠিকই চিনেছ। আই থিঙ্ক পুরো সিরিজে ভুলতেও পারবে না। আর ডিমিন আর্মিদের চেহারা দেখে বোঝা যায় তার প্ল্যান ভালোই কাজ করেছে। এন্ড মেয়েদের বিশেষ হচ্ছিল না, এই ছোট্ট কাজের জন্য তাদেরকে 10 বক্স অ্যাপেল দেওয়া হবে। আর তারা ভাবে এই 3 মেয়েকে আরো একটু শাস্তি দেওয়া উচিত কিনা। গ্রামে ফ্লোরাম ডিমনিক কিংডমের 3 মেয়েকে হারাকুর সাথে পরিচয় করায়। এরা আজ থেকে এখানে মৃত্যু অব্দি কাজ করবে না, ওরা এখানে নিজেদের জীবন বাঁচানোর জন্য কাজ করবে। কিন্তু হারাকু ভাবে এদের দেখে কেন মনে হচ্ছে যে ওরা নিজেদের বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলেছে। এন্ড ফ্লোরাম কারেক্ট করে, না, এরা আজ থেকে আমার জন্য কাজ করবে। কিন্তু হ্যাঁ, যদি এরা গ্রামের কোনো ক্ষতি করে প্লিজ এদেরকে শেষ করতে 2 বার ভাববেন না, আমি একটু মাইন্ড করবো না। আর ডিমন কিং এর মেয়ের সে পরিচয় দেয়, এ আমার বন্ধু, আমি এখানে কিভাবে থাকছি এ দেখতে এসেছে। আর মেয়েটি তার নাম বলে ইউরি। চিন্তা করবেন না হারাকু, আপনাকে এর একটু খেয়াল রাখতে হবে না, মনে করুন এর নেই, একে কিছু না খাওয়ালেই হবে। আর হারাকু যাওয়ার পর ফ্লোরাম ওদেরকে বোঝায়, না ধমকায়, তোমাদের নিজের জীবন বাঁচানোর দায়িত্ব তোমাদের হাতে। তোমরা যে গ্রামের উপর অ্যাটাক করতে এসেছো এটা যদি ওরা জানতে পারে ওরা তোমাদেরকে শেষ করে ফেলবে। তো এখানে আজ থেকে তোমরা গোলামের মতো কাজ করবে। আর তারা যে গ্রামের উপর অ্যাটাক করেছিল এটা ওদেরকে সিক্রেট রাখতে হবে। যদি কেউ ভুলেও জানতে পারে ওরা কারা, তাহলে ফ্লোরাম ওদেরকে আর বাঁচানোর দায়িত্ব নেবে না। আর প্রিন্সেসকে সে জানিয়ে দেয় তাকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে না। বাট প্রিন্সেসের মনে হয় তার এতে কোনো প্রবলেম হবে না। ফ্লোরাম ওদের গ্রামের চারদিক ঘুরিয়ে দেখায়, কিন্তু মেয়েরা সবচেয়ে বেশি এক্সাইটেড অ্যাপেল নিয়ে, কারণ ডিমনিক কিংডমের নোবেলরাও এই অ্যাপেলগুলো কিনে খেতে পারছে না, এগুলো এত রেয়ার। শুধু রাজবাড়িতে পার্টির সময় ওরা টেস্ট করতে পেরেছিল। আর 3 মেয়ে বলতে শুরু করে যদি তারা এই গ্রামের উপর কন্ট্রোল নিতে পারে তাহলে তাদের আর টাকার অভাবই হবে না। আর ফ্লোরাম ওদের আবার মাটিতে পুঁতে দেওয়ার কথা মনে করায়। তাদের অন্ধকারে 3 নোবেল পালানোর চেষ্টা করে, কিন্তু ইনফার্নো উলফ প্ল্যান ক্যান্সেল, আর দিনের বেলা জাবুতনের বাচ্চারা। আর ফ্লোরাম ওদের আবারও মনে করায় কাজ না করতে চাইলে মাটির নিচে থাকার জন্য রেডি হও। রাজকুমারী ইউরির এই জায়গাটি অনেক ভালো লাগে, এই এলাকাটা অনেক শান্তিপূর্ণ। কেউ এখানে তাকে রাজকুমারী বলে ডাকছে না, এখানকার সবাই তাকে নাম ধরে ডাকে। সে ভুলেই গিয়েছিল তার নাম কি। এন্ড সে ফ্লোরামকে রিকোয়েস্ট করে সে যাতে তাকে ছোটবেলার মতো ইউরি বলে ডাকে। আর সেটাও বলে তার প্রথমে বিশ্বাস হয়নি ড্রাগনরা এই গ্রামে থাকছে, তারা ভেবেছিল এটা একটা গুজব। যখন ফ্লোরাম জানতে চায় সে এটা কেন করেছে, ইউরি জানায় তার ফ্লোরামের জন্য চিন্তা হচ্ছিল, কারণ সে শুনেছে তাকে এখানে হোস্টেজ বানানো হয়েছে। আর এদিকে 3 নোবেলেরও জায়গাটি পছন্দ হয়ে যায়, কারণ এখানে তাদের কোনো পলিটিক্সের চিন্তা করতে হচ্ছে না, তারা নিজেদের ইচ্ছে মতো যা ইচ্ছে করতে পারে, স্পেশালি নাকি গোসল। তখন লুলাও সেখানে আসে, এরাই কি নতুন মেয়ে। বাট হারাকু নোটিস করে লুলা আজকাল তার ট্রান্সফরমেশন ম্যাজিক ইউজ করছে না। এন্ড লুলা জানায় কোনো কারণে তার এই ম্যাজিক কাজ করছে না। এদিকে বিস্টম্যান বাচ্চাদের সাথে প্রিন্সেস অনেক ভালো বন্ধু হয়ে গেছে, তারা ওকে ওদের সাথে খেলার জন্য ইনভাইট করে। কিন্তু প্রিন্সেসকে মাটিতে খেলতে না করতে গিয়ে ওই 3 জন নোবেল ওকে প্রিন্সেস বলে ডেকে বসে। প্রিন্সেস, এটা না সিক্রেট রাখার কথা ছিল। এন্ড ফ্লোরাম ওদের লুক দেয়, তোমরা মাটিতে ঢুকতে চাও। প্রিন্সেস ওদের 3 জনকে জয়েন করতে বলে। প্রথমে তারা না করলেও বাচ্চারা বলতেই রাজি হয়ে যায়, কারণ হয়তো ওরা একটু বেশি কিউট। এন্ড সারাদিন তারা 5 জনই বাচ্চাদের সাথে কাটায়। যাওয়ার সময় প্রিন্সেসের মনও খারাপ হয়ে পড়ে, সেই বাচ্চাদেরকে অনেক মিস করবে। কিন্তু যখন প্রিন্সেস 3 জন নোবেলকে আসতে বলে, এবার ওরা নিজেরাই যেতে চায় না। তারা খেতে খেতে বলছিল আমাদের অনেক কাজ আছে, এখান থেকে এইভাবে গেলে আমাদের ফ্লোরামের জন্য অনেক মন খারাপ হবে, তো আমরা কয়েকদিন এখানে কাটাবো। প্রিন্সেস বলে তোমরা নিশ্চিত তোমরা খাওয়ার জন্য এখানে নেই? এদিকে ডিমনিক কিংডমে ডিমেন কিং বিজেলকে জিজ্ঞেস করে যখন থেকে তার মেয়ে গ্রাম থেকে এসেছে তার বিহেভিয়ার অনেক বদলে গেছে, তার বিহেভিয়ার দেখে মনে হয় সে বড় হয়ে গেছে। এন্ড বিজেল যখন কনফার্ম করে প্যারেন্টসরা বোঝার আগেই বাচ্চারা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, যা শুনে ডিমেন কিং খেপে ওঠে। তার সন্দেহ হয় তার মেয়ের কোনো ছেলে পছন্দ হয়ে গেছে। এদিকে গ্রামে এবার শীতের আগের হারভেস্টিং এ ফসল অনেক বেশি হয়েছে, এত বেশি যে স্টোরেজ ফুল হয়ে এগুলো এখন বেঁচে গেছে। এন্ড লাস্ট মন জিজ্ঞেস করে যে এক্সট্রা হারভেস্টিং আছে এর কিছু সে তার পরিবারের জন্য নিয়ে যেতে পারবে কিনা। হারাকু রাজি হয়ে যায়। এন্ড হারাকুনও একই রিকোয়েস্ট করে। তার বাবা হচ্ছে ড্রাগনদের এম্পারার যে নর্থে বসবাস করে, আর তার মা হচ্ছে হারাকুন ড্রাগন যে সাউথে বসবাস করে। যা শুনে হারাকুর মনে হয় এদের সবার নামই অনেক ভয়ঙ্কর। প্রথমে লাস্টে হারাকুর থেকে পাওয়া কিছু ফল তার বাবা মাকে দিয়ে দেয়, আর এরপর মাছের শহরে গিয়ে কিছু ফল ওই ব্যবসায়ীকে দিয়ে আসে ট্রেড করার জন্য। কিন্তু ব্যবসায়ী জানায় তারা মাছ ধরতে পারছে না, কারণ কয়েকদিন ধরে সমুদ্র মাঝখানে একটা মনস্টার দেখা যাচ্ছে। তো লাস্টে এই প্রবলেমটা ঠিক করার সিদ্ধান্ত নেয়, আর যে মনস্টারটাকে সে মেরেছে তার মনে হয় এটা হারাকুর সেই ড্রয়িং এর মতো, তো সে ওটার মিট
হারাকুর জন্য নিয়ে এসেছে। আজকে রাতে আমরা এটা হটপট করে খেতে পারি। এদিকে হাকুরুন তার বাবা মাকে উপহার দিয়ে যখন ফিরে আসছিল, সে তার সাথে কয়েকজন এলফকে নিয়ে এসেছে। অ্যান্ড আমি এদের জেন্ডার নিয়ে আর কথা বলছি না। হারাকু জিজ্ঞেস করে তারা ডার্ক এলফ কিনা, অ্যান্ড এলফরা জানায় তারা মাউন্টেন এলফ। আসলে কয়েকদিন ধরে তাদের পাহাড়ে খাবার খুঁজে পেতে কষ্ট হচ্ছে, তো ওই জন্যই তারা এখানে। হারাকু বলতে শুরু করে সে ওদের নিয়ে কি করবে, অ্যান্ড এলফিল্ডারের মনে হয় হারাকু ওদেরকে সাহায্য করতে পারবে না, কারণ তারা স্ট্রেঞ্জার। কিন্তু হারাকু জানায় সে এসব নিয়ে ভাবছে না, সে ভাবছে সে ওদেরকে কোথায় থাকতে দেবে, কারণ তাদের কাছে এখন আপাতত কোনো এক্সট্রা রুম নেই। তো তাদের এখানে থাকতে হলে একটু কষ্ট করতে হবে যতদিন ঘর তৈরি না হচ্ছে। ওরা এখানে থাকলে হারাকুর কোনো প্রবলেম নেই, অ্যান্ড মেয়েরা খুশিতে লাফিয়ে ওঠে, তাদের মাটিতে শুদ্ধ কোনো প্রবলেম নেই। ডার্ক এলফ হারাকুকে রিকোয়েস্ট করে তারা হান্টিং এ অনেক ভালো, তো সে যাতে ওদের হান্টিং করার অনুমতি দেয়। অ্যান্ড কিছুক্ষণ পরে তারা বুঝতে পারে এই জঙ্গলের মনস্টার গুলো কত বেশি পাওয়ারফুল, অ্যান্ড হারাকু ওদের দেখে এখন চিনতেই পারছে না। তোমাদের কি হয়েছে মেয়র? আমার মনে হয় এই জঙ্গলের মনস্টার গুলো একটু বেশি অদ্ভুত। আর হারাকু এতে একমত, অ্যান্ড সে নোটিস করে হারাকু কিছু একটা বানানোর চেষ্টা করছে। আসলে হারাকু মাটির জিনিসপত্র তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এটা কাজ করছে না। আর মেয়েটি জানায় সে এতে ওকে সাহায্য করতে পারবে, কারণ তারা যেহেতু পাহাড়ে থাকতো তারা মাটি নিয়ে অনেক এক্সপার্ট। হারাকুর যদি ওদের জন্য চিন্তা হচ্ছিল তারা হান্টিং করতে গিয়ে কি করে এসেছে, তবু সে ওদের পারমিশন দিয়ে দেয়। বাট এবার মেয়েরা সাকসেসফুল, তারা ওকে অনেক ভালো লেভেলে মাটি এনে দেয়, অ্যান্ড হারাকু অনেক খুশি। এদিকে জাবুতনকে দেখা যায় একটি বাচ্চা পোশাক বানাচ্ছে। বিকালে এলফিল্ডার এসে হারাকুকে জানায় লামিয়ারা মানে ওই সাপরা উত্তর দিকে একটি নতুন ডানজেন ডিসকভার করেছে, যেটা তারা এখন এক্সপ্লোর করার পারমিশন চায়। হারাকুর যদি ওদের জন্য চিন্তা হচ্ছিল যদি এই ডানজেনটা ডেঞ্জারাস হয়, কিন্তু মেয়েরা জানায় তারা শুধু ওটাকে চেক করে আসবে, কোনো প্রিপারেশন ছাড়া এর উপর অ্যাটাক করা হবে না। এন্ড হারাকু না চাইতেও পারমিশন দিয়ে দেয়, গিয়ে চেক করে আসতে পারো, কিন্তু সাবধানে। 6 জনের একটা টিমকে পাঠিয়ে দেওয়া হয়। তোমরা হয়তো মিনিজাবতনকে নোটিস করনি। এন্ড রাতে হারাকু আমাদের জানায় সে একটি নতুন ম্যান বাথ হাউস তৈরি করেছে, যাতে লেজার ম্যান, ডর্ফ আর ছেলেরা এনজয় করতে পারবে। তো আমি নিশ্চিত আমি এটা নিজের একার জন্য তৈরি করিনি, মাঝে মাঝে ড্রাইমও এটা এনজয় করতে পারবে। এন্ড বাচ্চা ছেলেরাও এসে ওকে জয়েন করে। কিন্তু এদিকে ফ্লোরাম 3 জন চোরকে ধরে, তোমরা এসব গোসল করার জিনিস নিয়ে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ? 3 নোবেল জানায় তারা হারাকুকে গোসলে সাহায্য করতে এসেছে, কিন্তু ফ্লোরা আমাদেরকে রিয়েলিটি চেক দেয়। এই গ্রামে তোমাদের র্যাঙ্কিং সবচেয়ে লোয়েস্ট, এখানে যেসব এলফরা আছে ওদের সামনে তোমার কোনো চান্স নেই, আর হারাকু বিবাহিত। আমার মনে হয় তোমরা শুধু মাটিতে ঢুকতে চাও। এন্ড ও যেভাবে হেসে হেসে ধমকি দেয় এটা অনেক মজার। পরের দিন সকালে ডানজনের সম্পর্কে নিউজ চলে আসে, দেখা যায় এলফরা অনেক এক্সাইটেড, যেন কিছু একটা তাদেরকে করতেই হবে। এন্ড এলফিডার বলে ডানজনটি ক্লিয়ার করার জন্য আমাদের একটা টিম এখনই পাঠাতে হবে। এন্ড জানা যায় এর মধ্যে একটি ব্লাড ভাইপার আছে। হারাকু বুঝতে পারে না এটাকে এখনই কেন মারতে হবে। এন্ড এলফরা বলে এই ভাইপার তাদের জাতিকে রক্ষা করার জন্য একদম গুরুত্বপূর্ণ জিনিস। এন্ড মাউন্টেন এলফ জানায় বলা হয় এটার মাংস খেলে শরীরের অনেক উপকার, এন্ড এলফদের জন্য এটা বাচ্চাদের ব্লেসিং ও হতে পারে। এন্ড প্রধান কারণ কোনটা আমরা সবাই জানি। তো হারাকু বুঝতে পারে না সে এখন কি করবে। এদিকে টিয়ার শরীর অনেক খারাপ হয়ে পড়েছে। হারাকু ওর কাছে আসে, এন্ড টিয়া নিজেই বুঝতে পারছে না তার এরকম কেন হচ্ছে, এরকমটা আগে কখনো হয়নি। এন্ড বিস্টগাল জিজ্ঞেস করে তার টক খেতে ইচ্ছে করছে না। এন্ড যখন সে কনফার্ম করে, বিস্টগাল জানায় পাশের হাউলিং ভিলেজেও একজনের এরকম হয়েছিল। হারাকু জিজ্ঞেস করে তো ওর কি হয়েছিল, এন্ড বিস্টগাল বলে তারা ওদেরকে বাচ্চা হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে এসেছে। এন্ড হারাকু আধা ঘন্টা পর রিয়েলাইজ করে তার ওয়াইফ প্রেগনেন্ট। অ্যাকচুয়ালি টিয়া নিজেও জানতো না। হারাকুর সকাল এখন স্ট্রেচিং দিয়ে শুরু হয়। এখন গ্রামের সবাই ওদের অনেক খেয়াল রাখে যখন থেকে তারা লুরার প্রেগনেন্সির কথা শুনেছে। কিন্তু হারাকু ইচ্ছে করে এখন একটু লেটে ওঠার চেষ্টা করে, কারণ অর্ক মেটরা সবসময় তার আগে ওঠার চেষ্টা করে। তো ওদের জন্য আমি একটু দেরি করে উঠি। গডের ব্লেসিং এর কারণে আমার শরীর একটু বেশি পাওয়ারফুল। যদিও তাদের পুরো গ্রামের জন্য একসাথে রান্না করা হয়, কিন্তু যেহেতু এখন গ্রামের জনসংখ্যা বেশি, তো তারা এখন বিভিন্ন গ্রুপে আসে। নাস্তা শেষে হারাকু গিয়ে বাগানে কাজ করে, আর সে জানায় ফসলে পৃথিবীর মতো পোকামাকড় না দেখা গেলেও এক ধরনের এই ব্ল্যাক জিনিসগুলো দেখা যায়। কিন্তু জাবুতনের বাচ্চারা এগুলো স্পট করতে আমাকে সবসময় সাহায্য করে, তো এর থেকে বেশি একটা ক্ষতি আমাদের হয় না। আর হারাকু আরো জানায় এই দুনিয়াতে লাঞ্চ সাধারণত কমই করা হয়, নাস্তার পরেই মানুষ রাতে খাবার খায় একদম। আর নুলা বলে সে যখন হারাকুর কাছে প্রথম আসে সে নিজেও এতে সারপ্রাইজ হয়ে গেছিল যে সে দুপুরে খাবার খায়। এন্ড হারাকু আরো জানায় কিন্তু এলফদের অবস্থা আরো খারাপ ছিল। ওরা যখন প্রথম এখানে আসে ওরা দিনে একবার খাবার খেতে ভয় পেত, এই ভেবে হয়তো খাবার শেষ হয়ে যাবে, আর তারা 2-3 দিনে একবার খাবার খেতে চাইতো। আর বিস্টম্যানদেরও একই অবস্থা ছিল, কিন্তু 2বার খাওয়ার কথা শুনে ওরা ভয় পেয়ে গেছিল যে আমি ওদেরকে গ্রাম থেকে বের করে দেব। কিন্তু এখন তো তারা ফুরিক হয়ে গেছে, যখন থেকে তারা জেনেছে এখানে থাকলে তাদের খাবারের অভাব কখনোই হবে না। এন্ড লাঞ্চ শেষে হারাকু গিয়ে কিছু ফুল গাছ লাগায় যাতে তাদের গ্রামটা আরো একটু সিভিলাইজ দেখায়। আর ফার্মিং এর পাশে আমি যে কাজ করে থাকি, আসলে গ্রামের লোকরা আমাকে বিভিন্ন উড়েন জিনিস বানাতে রিকোয়েস্ট করে, স্পেশালি তো বাচ্চারা। এন্ড যদিও হারাকু কোনো কিছুতেই এক্সপিরিয়েন্স ছিল না,
না, কিন্তু গডের ব্লেসিং আর অলমাইটি টুলের সাহায্যে সে এখন চাইলে যে কোনো কাজই করতে পারে। আর এই সব কিছুর জন্য সে গডকে ধন্যবাদ জানায়। যদিও আমাদের যুদ্ধের ট্রেনিং এর এত প্রয়োজন নেই, তবু অ্যানার মেডরা সবসময় ট্রেনিং করার কথা বলে, কারণ আমাদের যে কোনো বিপদ থেকে প্রিপেয়ার থাকা উচিত। বাট ট্রেনিংটা একটু বেশি ইন্টেন্স। বাট মেডরা ট্রেনিং করার কারণ বলে তাদেরকে ট্রেনিং করতে হবে যাতে তারা মোটা না হয়ে পড়ে। যদি এমনটা হয় তাহলে হয়তো ওরা ওদের জামায় ফিটই হবে না। আর হারাকুর মনে হয় তারও একটু এক্সারসাইজ করা উচিত। তার কাঠের তরোয়ালটা কেন স্টিলের তরোয়াল হয়ে যাচ্ছে। প্রথমে 3 সেকেন্ড তরোয়াল দিয়ে ট্রেনিং করে, এরপর কিছু ড্র্যাগার ছোড়ার চেষ্টা করে, কিন্তু ডার্ক এলফকে দেখায় কিভাবে এটা হয়। একটুর জন্য হয়নি। আর ফার্স্ট স্টেশনে হারাকু তার নিজের স্পিয়ার ছুড়ে মারে, যেটা অনেকটাই নর্মাল। আর রাতে খাবার খাওয়ার সময় যেটা মেয়েটা তৈরি করেছে, কিন্তু এটা যে বিষাক্ত না তারা 20% নিশ্চিত। অ্যান্ড তখনই প্রিন্সেস লিলির কাছ থেকে ওর কাছে একটি লেটার আসে। সে ওর আপেল খেতে চায় অ্যান্ড জাবুতনের সিল্ক দিয়ে তৈরি একটি ড্রেস চায়। খাবার শেষে হারাকু প্রতিদিন ব্যাতে যায়, যেটা তার সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। হারাকুর একটু একা থাকতে ভালো লাগে, কিন্তু যদি এটা সম্ভব হতো, কারণ মেয়েরা সবসময় ওর উপর লুকিয়ে লুকিয়ে নজর রাখে যাতে সে কোনো বিপদ না পড়ে, যেটা তার আনেজি লাগলেও কিছুই করার নেই, কারণ সে ওদেরকে খুঁজেই পায় না। অ্যান্ড যখন হারাকু একা রুমেও থাকে তখনও তার এটা ফিল হয় যে কেউ তার উপর নজর সবসময় রাখছে। অ্যান্ড টেস্ট করার জন্য হারাকু চিৎকার করে ওঠে, আমার উপর কেউ অ্যাটাক করেছে। অ্যান্ড সিক্রেট ফোর্স বেরিয়েও আসে। অ্যান্ড হারাকু ভাবে কালকে তাহলে আমাকে আরো কাজ করতে হবে, এই গোপন দরজাগুলোকে ঠিক করা। বাট এত কিছুর পরেও হারাকু অনেক খুশি। হসপিটালে থাকা অবস্থায় এরকম জীবন সে কখনো কল্পনাও করেনি। সকালে সেনা এসে হারাকুকে জানায় একটি অদ্ভুত লোক তাদের গ্রামের সামনে বসে আছে। অ্যান্ড হারাকু ওকে চিনতে পারে না, একই গ্রামে সে আগে কখনো দেখেনি। অ্যান্ড বাকিদের থেকে লুকিয়ে এসে কিভাবে ভিতরে আসলো এটাও সে বুঝতে পারছে না। কিন্তু লুলু আর টিয়া ওকে চিনতে পারে, তাকে ওকে প্রজেনেটর বলে ডাকে, হয়তো জাতির প্রথম পুরুষ এরকম কিছু। গেস্ট হাউসে সে লুলাকে কংগ্রাচুলেট করে। ভ্যাম্পায়াররা নর্মালি এরকম বাচ্চা কনসিভ করতে পারে না, এই দুনিয়াতে এটা অনেক রেয়ার। অ্যান্ড প্রজেনেটর বলতে সে ভ্যাম্পায়ারদের প্রথম পুরুষ, তার থেকে হয়তো ভ্যাম্পায়ার জাতির সূচনা, যেটা হারাকুর বিশ্বাস হচ্ছিল না কারণ সে অনেক ইয়াং। অ্যান্ড প্রজেনেটর জানায় তার বয়স মাত্র 4000 বছর। অ্যান্ড এখানে আসার কারণ সে জানায় হারাকুর গডের মূর্তি তাকে এখানে টেনে এনেছে। অ্যান্ড সে আরো বলে সে এতদিন ধরে বেঁচে আছে কারণ সে তার মেমোরিকে এরেজ করে দেয়, কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো রেখে দেয়, যেমন তার বয়স, তার নাম, এগুলো সে ভোলে না। অ্যান্ড সে হারাকুর কাছে তার গডের মূর্তি রিকোয়েস্ট করে। হারাকু জিজ্ঞেস করে আপনি গডের মূর্তি চিনলেন কিভাবে। অ্যান্ড প্রজেনেটর জানায় সে অনেক আগে একবার গডের সাথে মিট করেছিল, কিন্তু তখন সে অনেক ছোট, আর যখন সে গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল এই মূর্তিটি তাকে অ্যাট্রাক্ট করে। হারাকু ও সিচুয়েশন বুঝতে পারে। অ্যান্ড যেহেতু সে ওকে গডের মূর্তি দিতে পারবে না, তো সে ওকে এরকম আরেকটি মূর্তি তৈরি করে দেয়। প্রজেনেটর হারাকুকে এর মূল্য দিতে চায়, কিন্তু হারাকুর মতে গডের মূর্তির কোনো দাম হয় না। অ্যান্ড সে যাওয়ার আগে বলে সে হারাকুকে অন্য কোনোভাবে রিপে করবে। প্রজেনেটর স্ট্যাচু নিয়ে একটি চার্চে আসে, আর সেখানকার প্রিস্ট ওকে চিনতে পারে। 50 বছর আগে তার ওর সাথে দেখা হয়েছিল। আর প্রিস্ট তার আনা এই মূর্তি দেখে অবাক হয়ে যায়। সে জানতে চায় এই মূর্তি কে বানিয়েছে। অ্যান্ড প্রজেনেটর ওকে অ্যাসিউর করে এটা জানার তোমার দরকার নেই, কারণ ওকে দেখে মনে হয় না সে এরকম পার্সন যে নিজের নাম বাড়াতে চায়। অ্যান্ড এদিকে ভিলেজে যেহেতু হারাকু কোনো পেমেন্ট নেয়নি, এজন্য প্রজেনেটর তাদের জন্য সবচেয়ে ভালো পিয়ানোটি পাঠিয়েছে, যেটা সাউন্ড সব মেয়েদেরই অনেক ভালো লাগে। নোবেল মেয়েরা এই পিয়ানোকে এখানে দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। এগুলো শুধু বড় বড় টেম্পলে রাখার অনুমতি আছে। অ্যান্ড তারা ঠিক করে তারা এটা বাজানো শিখবে, কিন্তু ওটা এদের কাছে এত এক্সপেন্সিভ মনে হয়, ওরা এটা প্রেস করারই সাহস পায় না। অ্যান্ড তারা হারাকুকে রিকোয়েস্ট করে এরকম একটি পিয়ানো তাদেরকে এনে দিতে। অ্যান্ড হারাকু মাইকেলের সাথে কথা বলে ওদের একটি পিয়ানোর ব্যবস্থা করে দেয়, যেটা পাওয়ার সাথে সাথে গ্রামের সবাই এটা নিয়ে প্র্যাকটিস করতে শুরু করে, যেটা এখন হারাকু রিগ্রেট করে কারণ এর সাউন্ডে সে ঘুমাতেও পারছে না। বছরের হারভেস্টিং এর সময় এসে পড়েছে, সবাই এখন ফসল তুলতে ব্যস্ত। অ্যান্ড হারাকুর ফার্মিং স্কিলও এখন অনেক ইমপ্রুভ হয়ে উঠেছে। লু এসে হারাকুকে লাঞ্চের জন্য ডাকে, সে ওর হার্ডওয়ার্কের প্রশংসা করে আর তার ড্রিঙ্ক ঠান্ডা করার জন্য বরফ তৈরি করে দেয়, যেটা হারাকুর সবসময়ের মতো ইমপ্রেসিভ লাগে। কিন্তু লুর মতে এই দুনিয়ার বাচ্চারাও এটা করতে পারে। হারাকু জানতে চায় লুর এই অবস্থায় বাইরে ঘোরা সেফ কিনা। অ্যান্ড লু জানায় তার কোনো প্রবলেম হচ্ছে না। অ্যান্ড গ্রামের সবাই এখন ওর আরো বেশি খেয়াল রাখে। ডিনারের সময় সবাই লুকে ঘিরে বসে, তারা ওর হেলথ সম্পর্কে জানতে চায় আর কোনোভাবে তারা সাহায্য করতে পারবে কিনা। অ্যান্ড লু জানায় তার কোনো প্রবলেম তো হচ্ছে না, কিন্তু ও শুধু আঙ্গুরের জুসকে মিস করে, যা শুনে সব মেয়েদের ওর জন্য অনেক খারাপ লাগে। আর এদিকে জাবুতনকে দেখা যায় সে অনেকগুলো বাচ্চাদের পোশাক বানাচ্ছে। এদিকে হঠাৎই সব মেয়েরা এসে হারাকুর কাছে রিকোয়েস্ট করতে শুরু করে যাতে সে যতগুলো ওয়াইন আছে এগুলোকে বিক্রি করে দেয়। অ্যান্ড যখন হারাকু এর কারণ জিজ্ঞেস করে, মেয়েরা বলে লু যেহেতু গ্রেপ জুস খেতে পারছে না, তো গ্রামের সবাই সিদ্ধান্ত নিয়েছে তাকে সাপোর্ট করার জন্য তারা কিছুদিনের জন্য এই গ্রেপ জুস খাওয়া ছেড়ে দেবে, যাতে লু আরো কমফোর্ট ফিল করে। হারাকু ওদের বোঝানোর চেষ্টা করে এগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়, তো সেল করার দরকার নেই, আমরা এগুলোকে স্টোর করে রাখতে পারি, আর এগুলো যত পুরনো হবে তত বেশি টেস্টি। কিন্তু এদিকে ডর্ফদের মন অনেক খারাপ হয়ে পড়ে। তারা হারাকুকে জিজ্ঞেস করে সবাই তাদের জুস কেন অ্যাভয়েড করছে এন্ড তাদের পক্ষ থেকে কোনো ভুল হয়েছে কিনা। হারাকু ওদের পুরো সিচুয়েশন বোঝায় এন্ড ডর্ফরা গ্রেটফুল যে ওদের জুসে কোনো প্রবলেম নেই। হারাকু ওদের কাছে সরি বলে আগে এটা কনফার্ম না করার জন্য। এন্ড ডর্ফরা আরো এক্সাইটেড, তারা প্রোডাকশন আরো বাড়িয়ে দেবে। গ্রামের সময় নর্মালি চলে যাচ্ছে, সবাই অপেক্ষায়, কিন্তু হারাকুর শুধু তার ওয়াইফের জন্য চিন্তা হচ্ছিল। সেখানে সে একটি রেয়ার ফ্লাওয়ার দেখে, যেটা সব মেয়েরা মিলে লুর জন্য উপহার হিসেবে নিয়েছে। হারাকু সামনে থাকা ফুলের সম্পর্কে
জিজ্ঞেস করলে লু বলে টিয়া আর ব্যাটেল এঞ্জেলরা ওর জন্য এটা এনেছে দূরের একটি বরফে ঢাকা পাহাড় থেকে। মাউন্টেন এলফের লিডার এসে লুকে একটি উপহার দেয়, তার পাহাড় থেকে সংগ্রহ করা একটি সিক্রেট মেডিসিন। এটা লুর জন্য অনেক উপকারে আসবে অ্যান্ড সে উইশ করে লু যাতে এটা সময় মতো ব্যবহার করে। অ্যান্ড লাস্টে এসে ওকে একটি ম্যাজিক প্যান্ডেন্ট দেয়, এটা তার ম্যাজিক রিকভার করতে সাহায্য করবে। অর্ক লিডার ওর জন্য পুডিং নিয়ে আসে আর উলফ্রা ওর জন্য খরগোশ শিকার করে নিয়ে আসে। অ্যান্ড জাবুদানের বাচ্চারা কিছু বাচ্চাদের জামা। অ্যান্ড একে একে সবাই ওর জন্য কিছু না কিছু নিয়ে আসে। ফ্লোরা ওর বোনের জন্য কিছু টমেটো স্যুপ আর পুডিং এর স্যুপ বানিয়ে নিয়ে আসে। অ্যান্ড পুরো সিজনে ফাইনালি সে পুডিং বানাতে পেরেছে। ওর রিসার্চটা ছিল এটা নিয়ে। অ্যান্ড হারাকু ওর জন্য খুশি। সবার গিফট দেওয়া শেষে হারাকু নোটিস করে ডোনাভেন তাদের হাতুড়ার মতো কিছু একটা দিয়েছে, যেটা সে লুকে বলেছে এটা তার ভবিষ্যতে কাজে আসবে। বাট তখনই হারাকু নোটিস করে লুর এক্সপ্রেশন বদলে যাচ্ছে অ্যান্ড সব মেয়েরা ব্যস্ত হয়ে পড়ে। এই কয়েক বছরে হারাকু প্রথমবার পাওয়ারলেস ফিল করে। সে লুকে হেল্প করার জন্য কি করতে পারে বুঝতেই পারছে না। আর তার ওই গাছের দিকে নজর পড়ে যেখানে এই দুনিয়াতে সে প্রথম রাত কাটিয়েছিল। আর সে ওই প্রথম দিনের মতো দুই চাঁদের দিকে তাকিয়ে থাকে। কিন্তু ওই দিন আর আজকের মতো পার্থক্য হচ্ছে ওই দিনের মতো হারাকু আর একা নেই। অ্যান্ড হারাকুর কাছে পুরো রাতটাই অন্ধকার ফিল হয়। অ্যান্ড হারাকু বলে এরপরে কোনো কথা ওর মনে নেই। সকালে সবাই ওকে ডাকে অ্যান্ড হারাকু প্রথমবার তার বাচ্চাকে দেখে। আর ওর বাচ্চাকে কোলে নেওয়ার পর ওর বিশ্বাসই হচ্ছিল না সে আজ সত্যি একজন বাবা। আর হারাকুর মনে পড়ে পৃথিবীতে সে কিরকম অসুস্থ জীবন কাটিয়েছিল। অ্যান্ড সে চায় তার বাচ্চা যাতে এরকম কিছু ফেস না করে, সে যাতে অনেক স্ট্রং হয়। তারা ওদের বাচ্চার নাম রাখে অ্যালফ্রেড। অ্যান্ড হারাকুর মনে হয় তার রেস হচ্ছে হালফ ভ্যাম্পায়ার, কিন্তু হারাকুকে কেউ এখন গুরুত্ব দেয় না, সবাই এখন অ্যালফ্রেডকে নিয়ে ব্যস্ত। অ্যান্ড হারাকু তার পুরো জার্নির কথা মনে পড়ে, কোথায় থেকে সে কোথায় এসেছে। অ্যান্ড হারাকুর মনে হয় ওদের এত জেনারসিটি আর কাইন্ডনেসের জন্য ধন্যবাদ দিতে ওর কিছু করা উচিত। হারাকু সব টিম লিডারদের একত্র করে অ্যান্ড এক ধরনের রেওয়ার্ড মেডেল ওদের সবার সামনে রাখে। অ্যান্ড টিয়ার মনে হয় এটা অনেকটাই কারেন্সির মতো। অ্যান্ড হারাকু এটা কনফার্ম করে, সে চায় তাদের গ্রামের যাতে একটা সেপারেট পেইং সিস্টেম থাকে। হারাকু আরো ডিপলি বোঝানোর চেষ্টা করে এখন আমাদের ভিলেজে যত রকম পণ্য আছে ওগুলো সব আমার কাছে আসে আর আমি এটা প্রয়োজন অনুসারে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করি। বাট যখন কারো কোনো স্পেশাল জিনিসের প্রয়োজন হয় এর জন্য তারা আমার কাছ থেকে এসে নিয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে তো আমার পক্ষে এসব কিছু সামলানো অনেকটাই কঠিন হয়ে উঠেছে। তো এই প্রবলেম সামলানোর জন্য এই কারেন্সি আমাদেরকে হেল্প করবে। সবাই টোকেন দিয়ে জিনিসপত্র এক্সচেঞ্জ করবে। অ্যালফ্রেড জিজ্ঞেস করে এসব না করে তো আমরা এক জিনিসের বদলে আরেক জিনিস নিতে পারি। অ্যান্ড হারাকু ওকে জিজ্ঞেস করে তুমি একটা অ্যাপেলের বদলে কয়টা স্ট্রবেরি নেবে। অ্যান্ড অ্যালফ্রেড বলে একটা অ্যাপেলের বদলে 3টা। কিন্তু টিয়া বলে আমি একটা স্ট্রবেরির বদলে একটা অ্যাপেল নেব কারণ স্ট্রবেরি আমার বেশি পছন্দ। অ্যান্ড হারাকু কনফার্ম করে এক একজনের কাছে এক এক জিনিসের মূল্য এক এক রকম, তো এখানেই এই কারেন্সি কাজে আসে। অ্যান্ড ড্রাগনটা পুরো শখ টাকা তাহলে এভাবে ইউজ হয়। হারাকু বলে আমি কারেন্সি যদি এভাবে দিয়ে দিই তাহলে প্রবলেম হবে, তো আমি এগুলো সবাইকে নিজেদের কাজের রেওয়ার্ড হিসেবে দেবো আর কাজের মাধ্যমে তোমরা এগুলো আর্ন করবে। অ্যান্ড হারাকু শুরু হিসেবে সবাইকে 3টা করে দিয়ে দেয়। আর যেহেতু জাবুতন আর কুরুকে দেওয়া একটু কষ্টকর তো তাদের লিডারকে সে 30টা করে দিয়ে দিয়েছে। অ্যান্ড সবাই এটার ইউজ করতে শুরু করে। ডরফরা ওয়াইন কিনতে, অ্যাঞ্জেলরা তরোয়ার কিনতে, বাকিরা ফার্নিচার, নিজেদের পছন্দের জিনিসপত্র আর কিছু সাইকোপ্যাথ যারা এগুলো দিয়ে নিজেদের ঘর সাজিয়েছে। কিন্তু হারাকুর মতো এগুলো মূল্য নির্ধারণ করা একটু কষ্টকর। বাট তখন একটি বাচ্চা এসে হারাকুকে কয়েন দিয়ে বলে মেয়র আমাকে কয়েনের বদলে একটি বাচ্চা দিন। অ্যান্ড এলফ্রেড ভাবে এটা কোনো অপশন কিনা আর বাচ্চাদের টাকার বদলে তারা মেয়রকে একদিনের জন্য ভাড়া করে। অ্যান্ড রাতে হারাকুর বাচ্চার জন্মের খুশিতে তারা একটি পার্টি অ্যারেঞ্জ করে। সবাই এতে অনেক খুশি যে অনেকদিন পর তারা গ্রেপ জুস খেতে পারছে, এটাই নাকি ওদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যান্ড এই হাতুড়ার কাজ আমরা এখন দেখি কারণ ডর্ফ ওদের সামনে একটি ব্যারেল নিয়ে আসে আর ওরা দুজন একসাথে ওটা দিয়ে ওটা ভাঙে। অ্যান্ড হারাকু রিয়েলাইজ করে ছোটখাটো জিনিসগুলো তাদেরকে কত খুশি এনে দিচ্ছে। বাট আন্টিকে আমি প্রথমবার করে নিতে দেখেছি, মানে ওর বাচ্চার আন্টি। নাম কি ছিল বাচ্চাটার? এদিকে ডিমনিক কিংডমে আবার প্রেসার কুকার চলছে। হারাকুর একটি বাচ্চা হয়েছে অ্যান্ড সবাই মিলে ডিসাইড করে যেহেতু ওরা ওদের সাথে ফাইটে পারবে না তো তারা ওদের সাথে ভালো সম্পর্ক বানানোর কথা ভাবতে পারে, যেমন ওখানকার কারোর সাথে তাদের কিংডমের কারো বিয়ে দেওয়া। অ্যান্ড ডিমন কিং এক কথায় না করে অ্যান্ড সে চিৎকার করে বলে ওঠে সে তার মেয়ে ইউরিকে কাউকে দেবে না, কেউ চায়ও না। এদিকে ব্যবসায়ীও হারাকুর জন্য অনেক খুশি, ওই গ্রামের সাথে ভালো সম্পর্ক রেখে তার অনেক প্রফিট হচ্ছে। অ্যান্ড এট দ্য এন্ড ওরা সবাই হয়তো ভালো মানুষ। গ্রামে ফার্মিং টিমরা ফার্মিং করছে, অ্যাঞ্জেলরা পাহারা দিচ্ছে। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের 3জন থেকে শুরু হওয়া গ্রেট টি ভিলেজ। অ্যান্ড মেয়েরা এসে জানায় ডাইমস কিংডম আর ডিমনি কিংডমের কিছু রিফিউজি ওদের গ্রামে এসে বসবাস করতে চায় কারণ রিসেন্ট যুদ্ধের কারণে অনেকে তাদের ঘরবাড়ি হারিয়েছে। অ্যান্ড যদি ওদেরকে এখানে আশ্রয় দেওয়া হয় তাহলে তাদের গ্রামের জনসংখ্যা 100-এর উপর চলে যাবে। হারাকুর মনে হয় তাদের এই ছোট্ট গ্রামে সবার জায়গা হবে না, তো লু জানায় তাদের এই প্রবলেম সলভ করার জন্য একটি নতুন গ্রাম তৈরি করা উচিত। আর এভাবে হারাকু তার পরের জীবন খুশিতে কাটায়। সিজন 2 আসলে আমি লাস্ট পার্ট কেটে দেবো, তো হোপফুলি তোমাদের ভালো লেগেছে। আর অ্যাপ্রিসিয়েশন স্বরূপ তোমরা চাইলে অনেকগুলো কমেন্ট করতে পারো কোন অ্যানিমে তোমরা দেখতে চাও। আই থিঙ্ক 200 কমেন্ট রাখি। তো চলো সবাই ভালো থেকো, টেক কেয়ার।